1,000 test runs, 250, the best of 163. গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো, কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। Left-handed. আজকের সম্মেলনের প্রধান অতিথি তিনি আজ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সম্মেলনকে মহিমান্বিত করে এখন প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির অগ্রদূত, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2022-এ উপস্থিত যুব মহিলা লীগের সকল সদস্য, এখানে যারা উপস্থিত বা উপস্থিত নেই বা দূরে যারা আছে, সবাইকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যুব মহিলা লীগকে এটুকু বলবো যে প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় ও সত্যের পথে চলা, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় যুব মহিলা লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমি যুব মহিলা লীগকে সবসময় ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার নেতৃত্বে আমাদের এই স্বাধীনতা তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি অর্জনের জন্য। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন। ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষের ভাষার অধিকার আদায়ের আন্দোলন, মাকে মা বলে ডাকার আন্দোলন থেকে শুরু করে সেই 6 দফা, 70 নির্বাচন, 71-এর স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন। আজকে আমরা সেই ডিসেম্বর মাসেই, বিজয়ের মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, আর আমার লাখো মা বোন যাদেরকে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আলবদর রাজাকাররা তুলে দিয়েছিল, যাদের উপর হয়েছিল অমানবিক অত্যাচার, পাশবিক অত্যাচার, সেই সকল বীরাঙ্গনা মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 75-এর 15ই আগস্ট। তদানীন্তন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই শুধু সেদিন হত্যা করা হয়নি, একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিবকে, যিনি সারাটা জীবন আমার বাবার পাশে থেকে এই বাংলার মানুষের মুক্তির সংগ্রামে তিনি সহযোগিতা করেছেন। তিনি জীবনে কখনো কোনো কিছু ব্যক্তিগত কোনো চাহিদাই তার ছিল না। সকল চাহিদার ঊর্ধ্বে উঠে তিনি সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকেছেন, সহযোগিতা করে দেন। যখন আমার বাবা জেলে থাকতেন, আমার মাই তখন সংগঠন পরিচালনা করা থেকে শুরু করে আন্দোলন গড়ে তোলা সব কাজ কিন্তু পর্দার আড়ালে থেকে তিনি করেছেন। এবং সবসময় একটা কথাই বলতেন যে সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব, তুমি দেশের মানুষের জন্য কাজ করো। যার জীবনটা স্বামীর পাশে থেকে উৎসর্গ করেছিলেন, তাকেও ঘাতকের দল ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। যখন আমার মা দেখেছে
যে আমার বাবাকে গুলি করা হয়েছে, তিনি কিন্তু ওই ঘাতকের দলের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই। তিনি বলেছিলেন, ওনাকে যখন হত্যা করেছো আমি এক পা এখান থেকে নড়বো না, আমাকেও তোমরা গুলি করো। ঘাতকের বুলেটে আঘাতে সেখানে তিনি লুটিয়ে পড়েন। সেই একই সাথে আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ছাত্র নেতা ছিল, আর এক ভাই শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করে। কামাল জামালের বিয়ে হয়েছিল তখনও 1 মাসও শেষ হয়নি। সুলতানা এবং পারভিন জামাল রোজি, সুলতানা আর রোজির মেহেদি রং তখনও হাত থেকে মুছে যায়নি, কিন্তু ঘাতকের বুলেটে তাদের বুকে তাজা রক্ত দিয়ে ওই মেহেদি রং ঢেকে গিয়েছিল। আমার 10 বছরের ছোট্ট ভাইটি রাসেল, জানি না তার কি অপরাধ ছিল, সকলের শেষে বাবার লাশ, ভাইয়ের লাশ, মায়ের লাশ পেয়ে তাকে নিয়ে যায় ঘরে, সেখানে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতি আক্রান্ত হয়েছে শুনে। ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, এই ঘাতকের দল তাকেও হত্যা করে। এসপি সিদ্দিকুর রহমান, সে চেষ্টা করেছিল ঘাতকরা যখন দোতলায় উঠতে যায় বাধা দিতে, ওখানেই তাকে গুলি করে হত্যা করে। একই সাথে আক্রমণ চালায় আমার মেজপুকুর বাড়ি। শেখ ফজলত মনি, সেই ছাত্র নেতা থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য নিউক্লিয়াস তৈরি করা হয়েছিল। Sakia, first ball in Test cricket, gets to leave it. I think Umish would just be a little disappointed with that delivery to the youngster on debut. First ball, you really want to make him play. Yeah, I didn't think of it that way because the bowler is also in his own plans to get that first ball outside off. But you're right. Batter playing his first ball in Test cricket, worthwhile just trying to sort of shatter his stumps first ball. Shardov just hits the deck a little harder than Siraj, and you can just see that seam movement. That'll start to worry the young opener. Good call. Good intent from the batter. So important as top order batters and as the new ball started the innings to sort of have singles in your minds as well as trying to defend every ball. Very impressed. আব্দুল ওয়াহাব সানিয়াবাদের বৃহত্তর পুত্র শহীদ সানিয়াবাদ, তিনি একজন সাংবাদিক ছিলেন, মুক্তিযোদ্ধা। Very impressed with Zakia getting off the mark. হত্যা করে Right behind it, pushing into the covers. তাকেও নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা যারা আপনজন হারিয়েছি, আমাদের সেই The way that he's left the first two deliveries, but then back and across right behind the shortish delivery from Umi Shardov, but just pushing it into that covered region. And that's what good openers do. Rotate the strike, bunt and run. এবং একটি উন্নত জীবন পাওয়ার সব সম্ভাবনা। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল, মুক্তিযুদ্ধের আদর্শকে বিসর্জন দেওয়া হয়েছিল, of a player জাতির পিতার নাম that could be জয় বাংলা স্লোগান quite good and have a long career for Bangladesh just with those first three balls that I've seen.
You're right to think that way. That's your expert eye. But when I look at the numbers, the time when he got runs against New Zealand, got 26, but he was at peace for 2.5 hours. 2 hours 40 minutes to get 55 runs. He's in that Pujara mold, bats for time. Seems a pretty compact player. 4 for 1. নারীদের সমান অধিকার নিশ্চিত করা ছিল। তিনি পুলিশ বাহিনীতে নারী অফিসার ঢোকান, তিনি পার্লামেন্টে নারীদের জন্য আলাদা তোর ময়েশ্চারাইজার এত তাড়াতাড়ি গায়ে, এটা ব্যবহার কর ভ্যাসলিন বডি লোশন। এই গ্লিসারিনযুক্ত ফর্মুলা ত্বকের গভীরে গিয়ে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়েশ্চারাইজেশন। ও এর ভ্যাসলিন জেলি ত্বকের ময়েশ্চার লক করে ত্বক রাখে নরম এবং কোমল সারাদিন। ভ্যাসলিন চিকিৎসার ব্যবস্থা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং আমার মা নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে। যখন এই গণবিয়ে হচ্ছিল, অনেক বাবা মা তাদের পরিচয় দিতে চায়নি। Got a right-hander on strike now, Mohammad Siraj. Good delivery, nice shape on it. Love the way that Siraj operates. Swing away, then the straighter one. Always attacking the batsman. Proper test cricket, that ball in the channel, batter leaving it alone. Well, Shanto has had his problems. Chahar in the one-day international. That was the first ball that Bangladesh faced in the one-days. And then the first ball in Bangladesh's test account. Plays away from the body again. The ability to leave is a problem for Shanto. Yeah, I think you hit the nail on the head. The ability to leave. Clearly the ball on the right, that was today's delivery, he could have left alone. And I said earlier as well, one of the most important shots is actually not playing a shot in Test cricket to survive. It's one aspect every batter who's played Test cricket over the years through the centuries has had to embrace, respect leaving balls outside the off stump. It looks a little close in that particular angle, but if you're looking to leave, just like Yasir Ali, life gets a little more manageable and easier. You just look how far the bat is away from that front foot, that front leg. If you're an opening batter, you've got to get that front foot right. Runs on the leg side for Yasir. A single that will allow him to retain strike. It's 5 for 1 Bangladesh. এমনই সব ইতিহাসের আলো পথ দেখাবে আগামীর, আর সেই আলো অনলাইন মিউজিয়ামের মাধ্যমে হাতে হাতে পৌঁছে দেওয়ার এখনই সময়। এখন লাইফবয় শুধু ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষাই না, সাথে দেবে 300 টাকা মূল্যের ডাক্তারের পরামর্শ ফ্রি। প্রতিটি প্যাকের সাথে পাবেন রবি হেলথ প্লাসের সহযোগিতায় 300 টাকা মূল্যের ডাক্তারের পরামর্শ একদম ফ্রি। একটা মিসড কল দিন এই নম্বরে। করোনা ভাইরাস থেকে সুরক্ষা
আর ফ্রিতে ডাক্তারের পরামর্শ শুধু লাইফ বয়। 404 posted by India, thanks to those big numbers from Pujara, Shreyas Iyer, Ravichandran Ashwin and Rishabh Pant. Bangladesh off to the most disastrous start, losing the services of Najmal Hussain Shanto the very first ball. We heard from the previous commentators a repetition of what he did or didn't do in the one-days. It's up to Yasir Ali Chaudhry and the debutant Zakir Hassan to make amends. It's been a fiery bowling spell here by Mohammad Siraj and Umesh Yadav, really bowling well, accurately, getting a little bit of extra more than the Bangladeshi pacers in terms of bounce. They're always keeping the batters on their toes. A couple of slips in position now. They started off with 3 for Umesh Yadav. Well, got to be wary of the balls on target. Talking about leaving the balls, the previous commentator is so imperative that you know which balls to leave. Just ensure that you get the start that Bangladesh need. Afternoon, Arthur. Got him. Oh my goodness, just that pace. Well, it was just under 140, but still managed to just upend, and the stumps go cartwheeling. A wonderful sight for the bowler, but for Yasir Ali, not very happy. Yeah, new to the bat at number 3. This one also coming back in. No, it's an inside edge, and then knocks out the leg stump. Again playing away from the body, and Umesh Yadav this time around has picked up a wicket. Bangladesh in all sorts of trouble. Yasir Ali goes for 4. Bangladesh 5 for 2. ইয়েস! ও, আপনিও কি বাংলা লিংক ইউজার? তাহলে শুধুমাত্র আপনি টফিতে বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন সেরা এক্সপেরিয়েন্সে, ফাস্টেস্ট 4Gতে। ব্রাইট লক টেকনোলজি যুক্ত নতুন রিল, যা আপনার আর আপনার কাপড়ে আনে নতুনের মতো উজ্জ্বলতা। Liton Kumar Das comes in very early in the innings. Bangladesh losing 2 wickets only in the 4th over of the innings, and of course a whole lot of pressure on Liton Das, the experienced campaigner. He's got a youngster debutant at the other end. Not a scenario that Bangladesh would have envisaged after they had eventually managed to get the Indians out for 404, but Liton Das has got that stability over the years, recently in fact, to just negate some of the fiery bowling that's been dished up here by the Indian bowlers. It's been the pace, there's been a little bit of movement from both Siraj and Umesh Yadav, really troubling the batters. Solidly behind that. Yeah, the problem for Bangladesh team management has been to find the right pair. Liton Kumar Das has hit the purple patch. He's been scoring runs in all formats. He's gone past 2,000 runs in Test match cricket. 14 50s and 300s. Have a look at the year 2022. Right at the top, 659 runs. Away has been pretty decent also, but he has a lot of work to do. Well, Yasir Ali was not quite sure of the line of that ball. A little bit of a
shape inwards. He hung his bat out. There you see, listens and gets that inside edge, and off it goes, castling him. Now have a look at that gap between the bat and pad, the body not getting close to the ball, so playing away from the body. Inside edge, and he was in trouble straight away. There's the deviation down the leg side, allows Liton Das to open his account. It's 6 for 2. স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ দাও ভালোবাসার। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে। Not a happy looking scorecard for Bangladesh. Shanto going without bothering the scorers for his ball. Yasir didn't hang about too much longer, so playing away from the body. Well, young Zakir Hassan will be tested. Of course, these bowlers have really generated a better pace, got that extra bit of bounce. Really in control. Just a tap away once again. Could have done better with that. Yeah, going back to the point I was trying to make, Shamim, Bangladesh have used 5 different opening pairs this year. 5. Yes, missing out the likes of Tamim Iqbal doesn't really help the team's cause. You have a young debutant who's opening the batting, is still there. And at number 3, they've used 4 this year. Nazmul Hossain Shanto, who opened the innings today, has batted at number 3. Mehdi Hasan Miraj has batted at number 3, so has Mominul Haq and Yasir today. So they haven't really found the right combination. Nicely played from Litun Kumar Das to pick up a couple of runs. That has been the problem, and it is a serious problem for Bangladesh in this format. And that's another look at the wicket. Just checking back in, and he's playing away from his body, not getting into line, getting the bottom and side part of the bat. Well, you might as well look at it, but it's your fault. You're not getting behind the line of the ball. And even Litun Das has not batted at number 4, so this is the very first time that he's come at number 4. He usually bats at number 6 or 7. Yes, they have this senior campaigners expected to come in next, Shakib Al Hasan, Mushfiqur Rahim, but they've got to find the right combination at the top 4 or 5 and give them ample time to work around and understand what they need to do, especially in Test cricket. One of the reasons I feel Liton Das might have been elevated in the order is because of his recent form in the other formats too, and also the fact that Shakib Al Hasan may not be 100% fit to come in, so just giving him that breathing space, maybe a little more time to recover. We know he just bowled 12 overs, Shakib did, but Liton Das very adept at playing at the numbers early on. Bangladesh will be hoping that he can just stick around long enough, frustrate the bowlers. It's going to be a difficult task, and the reasons that you're talking about, the different combinations of the Bangladesh opening pair, has been prompted by the fact that no one's really put their hands up, particularly when Tamim was the steady sort of one part of the partnership, the opening partnership. The surge to run, nobody was consistent in giving Tamim that support on a regular basis, so the search was on for quite a while. আমার মতো
আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। একদম উচিত শিক্ষা হয়েছে। জবাব হতে হবে তাজা আর কড়া, তাজা তাজা, যেন সবার মুখ বন্ধ হয়ে যায়। কি বলেন? একদম। ব্রুক বন্ড তাজার সতেজ গ্রান আর কড়া লিগার আপনাকে তাজা করবে। We're talking about change of position, and at 4 just had the one innings, and he's more comfortable, got more runs, and he's coming at number 7 with an average of 44, even at number 8. But this is a different scenario prompted by a couple of reasons I've given. There's also an opportunity for his partner Zakir Hassan to make a name for himself with shots like that, but that's well half stopped, I think. Nice looking shot though. I was not present when he scored that 173 against the India A team. Lovely shot, presenting the full face of the bat. Zakir Hassan, he made debut in T20 internationals for Bangladesh in 2018. Just played that single match, Zakir Hassan, but he's forced his way to get notice and get picked up for this test match because of the fact that he made that mammoth in a total of 173 under pressure in the second innings to save that unofficial test match against India A just recently in Cox's Bazar. He's been outstanding. He showed the grit, and it's time that he understands that you're getting an opportunity. You've got to make it count. Not easy. You really have to work hard. We'll have to wait and see what he does with the bat. And also in the follow-up match, in the second one, I think at Sylhet against the India A team, he scored a 40 plus, so that will stand him in good stead. And you know how to duck under the balls. That is one of the things that we're mentioning on how to sway away or duck under the short pitch deliveries. Leaving the balls is imperative in this format of the game. Umesh Yadav was also involved in that series between Bangladesh A and India A. Zakir Hassan has a healthy first-class record. Well played on stumps, more than 4,000 runs to his career. He has a double 100, averaging more than 40, 1300s to his name. So he's worked his way around. There you go, 1450s and 1300s. 70 matches, so he's got the experience of first-class career. Made that double 100 this year, and that 173, which really caught the eye of the selectors. I thought Mahmudul Hassan Joy was another one who impressed everyone when he got that 100 against South Africa in South Africa, Durban. First test match when he scored 137. Change of angle. That's what you got to do. You realize that the bowler is changing his angle, getting his line of attack in a different manner. You anticipate that. It's so very important to keep an eye on the trajectory of the ball, ensure that you get behind it, or just think of leaving it as you see it coming. There you go. Nice little shouldering of the arms. Lets it sail through. Little ingredients of opening batsmen, particularly when the bowlers have got their tail up. That is the over. 8 for 2. এমনই সব ইতিহাসের আলো পথ দেখাবে আগামীর, আর সেই আলো অনলাইন মিউজিয়ামের মাধ্যমে হাতে হাতে পৌঁছে দেওয়ার এখনই সময়। কাছে আসার এই তো সময়, নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস।
more relaxed. And Bangladesh off to a very, very stuttering start here in the innings. Two batters in the middle have got to really show a lot of resilience. Yeah, staying on the opening pair for Bangladesh. It was early this year in the month of March when Bangladesh went on to play a full series in South Africa. Mahmudul Hassan Joy, the right-hander, came out with flying colours in the first innings of the first test match when he picked up 137. I think it was only 100 in that series against a very strong South African squad. Shadman Islam was the other one. Nicely defended. Then in the second test match, Mahmudul Hassan Joy and Shadman Islam did not open the inning. It was Tamim Iqbal. I thought he was injured in the first test match. So it was Tamim Iqbal and Mahmudul Hassan Joy opening the batting in the second test match. Now you see a different pair altogether. Tamim and Mahmudullah also opening against Sri Lanka. So it has been difficult to find the right combination. Tamim also getting injured. Yes, that has compounded the problem. We're seeing Liton Dash just trying to retrieve the situation after the fall of the 2 wickets. It is a difficult task. And you see the difference in the carry of the ball from Siraj and Umesh Yadav compared to Ibadat Hussain and Khalid Ahmed. Hit the deck harder. And from even the back of a length, we've seen the ball carry comfortably to the keeper. So that just that extra bit of height helps their cause. And it is where the keeper's standing. You're talking about Nurul Hassan standing pretty deep despite the fact the ball was not really coming on, it's keeping a tad low. But looking square on despite the carry. See the keeper standing where you just comfortably take it around the chest area if it rears up. Stabs down on it and asks his partner for a single. Yeah, Liton Das has done really well this year. He's played 14 innings, have scored 659 runs, highest of 141, averaging just over 47 with 204 50s before today. It's important that he gets a good start for himself, and obviously it'll do wonders for the team. He's been in fine touch. Lovely batter to watch when on song. For the left-handed Zakir Hassan, that angled ball will be something that he'll have to be wary of. To slips, licking their lips. Just came back in, nicely negotiated. 9 for 2. খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। মিথি আপা, আজকাল খুব হাত খুলে খরচ হচ্ছে মনে হয়। সার্ফ এক্সেল অনেক দাম না? হাত না, আমার চোখ খুলে গেছে। কিভাবে? চলেন আপনাকে দেখাই। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল সাধারণ পাউডারের তুলনায় প্রতি ধোয়ায় লাগে মাত্র অর্ধেক, তাই এর 500 গ্রাম চলবে 1 মাসেরও বেশি। It's been difficult for Bangladesh, losing early wickets, trying to just re-stabilize the innings. Liton Kumar Dash has come in, has taken a bit of time to get his 4 runs, but that is absolutely all right. Patience is the key. Getting solidly behind on balls that are straighter to him, prepared to leave the balls that just swing away, and there's a bit of shape. I think I noticed that his trigger movement is on the front foot. Yeah, he's quite himself in the crease, and then he comes forward.
as an opening batter, most of the top order batter would take the initial movement is back and across. They're getting into that position, and then if it's fuller, you get to see the batter coming onto the front foot. These are the little things that I think he needs to adjust. I mean, it's still early days for him in the very first test innings for Zakir Hassan, and he deserves to be here because he smashed 173 against India A. Otherwise, everything looks pretty good. So these are the things that the bowlers, the skipper from the opposition, the team management will start to notice, and then would like to exploit it early on when the batter is not set. But so far what I've seen from Zakir Hassan is only faced 10 deliveries. He looks solid. A short-statured batsman, very compact, very balanced when he's playing his shots. But he's also got a little bit of experience in the recent Bangladesh Cricket League and the National Cricket League, getting some runs in those. But this is Litton, who's been right there, right behind the line of the ball. Virtually every delivery that's been on target. It's just biding his time, and that is a part of the process when you're opening the batting or in the top order. Just ensure to get your bat in line, prepare to leave the balls that are moving away. Just be patient, show temperament, try and frustrate the bowler in any little manner that can be done, and make them try to just do something different. Just wide of the field, and nicely negotiated that one. Going to be a few runs here as the ball. No, the ball reaches. Seemed to just ease. The timing, absolutely top class. He's a 360-degree player. Yes, the bat twisting in his arm, but enough on the bat to take the ball to the boundary. Very good square on the offside, off the back foot. He loves to play those drives through the cover and down the ground. He is a player for big occasions. He's a player for times when the team can be under duress. Just swivel around, just helping the ball on its way. Delightful shot to finish that over. It's 17 for 2. গরম পানিতে গোসল হোক আরামে 93 ডিগ্রি পর্যন্ত গরম পানি বহন করে সহজে আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিং পাইপের বস না কিনলে লস থাক 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 লেগে থাক পড়তে থাক 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 লেগে থাক নিজেকে এগিয়ে রাখ এক্সাম নক নক হরলিক্স টক টক পড়াশোনা রিভিশন হচ্ছে হয়ে না হরলিক্স এর ভাইটাল নিউট্রিয়েন্টস বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে এক্সাম নক নক হরলিক্স ঢক ঢক Kumar Dash across all formats. The highest run getter this year in 2022 has been Babar Azam. Over 2,291 runs at a very good average, 52. And second, 47 innings that has played. Litton Dash has scored 1,792 runs at 40.54, and that includes 3 centuries. Bangladesh will be hoping that he can continue in that vein. Bowling change, Ravichandran Ashwin. Right arm off, he comes on. Look at those numbers, 442 wickets. Only into his 87th match. A lot to contend with. The wiles, the experience, the expertise. It's all got to be negated by the young debutant. And he almost has him in a bit of a tangle. Yeah, he'll be tested. The youngster, 24 years of age. Nicely tossed up, and this is turning away from the left-hander. What's good from Zakir that he didn't push the bat out. He kept it behind the front foot.
knowing exactly what was expected from that very first delivery from Ashwin. A lot of pressure for the debutant. Slip in a gully, silly point, forward short leg. All couple of them in your peripheral vision can be a little disconcerting. As well, the ball just carrying on with the arm on that occasion. A man from Molvi Bazaar, Sylhet, Zakir Hassan. And it is just the edge between the slip and the gully. Not a very convincing looking shot, but it's got him 4 runs, rather fortuitous. A very strong slip scored for the left-hander, Zakir Hassan. I think it was just a touch wider. Just turned away. Oh, just going through the slips. He's lucky, very lucky. Playing with softer hands, not pushing at the ball. Bowling edge, bhai. Just hasn't settled down. That's more confident looking, getting into line, smothering the spin. What you should be thinking of is not the person bowling, a ball that is facing is more important. Can't be overawed, but look at that. He backs away and cracks it to the boundary. Brilliant shot. Yeah, his eyes lit up when he saw that short one from Ashwin. Short with a lot of authority. Initial movement front foot and then bang off the back foot. Crashes it through the point and cover region for a very good looking boundary. Haven't seen too many balls keeping very low so far. And just tuck around, didn't go to hand. Interesting over completed, 25 for 2. এমন সব ইতিহাসের আলো পথ দেখাবে আগামীর, আর সেই আলো অনলাইন মিউজিয়ামের মাধ্যমে হাতে হাতে পৌঁছে দেওয়ার এখনই সময়। ব্রাইট লক টেকনোলজি যুক্ত নতুন রিল, যা আপনার আর আপনার কাপড়ে আনে নতুনের মতো উজ্জ্বলতা। There may not have been a century, individual century, but look at the eventual total that India have posted, thanks to a lot of big numbers with the bat. 404. Mehdi Hasan Miraj, Tajul Islam sharing 8 wickets. Bangladesh in trouble straight away, losing Shanto early on, and Yasir now just trying to claw back, just trying to ease the situation, get back in control. Once again, that full face of the bat, so very good to see. Yeah, he gets so much time, Liton Kumar Das. That was the boundary in the previous over. No, it's not. One that just dropped short. I think important for both the batters to realize that their defense has to be rock solid. If your defense is very good, then you will survive and you will be able to score runs. Again, nicely behind it. Just a period of play, possibly the last over before tea. And that shot, what a delightful shot once again, this time from the bat of Liton Kumar Das. Just waited, swiveled round and put it away to mid-wicket.
Have a look at this timing. And it's gone in front of the square. So he gets so much time to play that shot in front of the square. Brilliant, absolutely brilliant from Liton Kumar Das. Interesting to see the last 5 scoring shots by Bangladesh have all been boundaries. There have been opportunities and they've taken full advantage. And just a little tender. What about that? Just open the face. Perfect timing. Use the pace that Umesh Yadav was offering, and off it went. Make it number 6. 6 scoring shots have been 6 bounded. This is nicely played. He was in control. He saw it very late. Just played with soft hands and opening the face of the bat, knowing there was gap. Good touch from Liton Kumar Das. Absolutely the perfect placement, but the slip cordon is still there. The 2 slips in position. 2 more deliveries before tea. Oh, compact shot, super timing, delectable placement, and off for 7th for superb shots. That's 3 in a row from the bat of Liton Kumar Das. I mentioned earlier, he's a 360-degree player, and he's now hit one of the gorgeous-looking shots through the covers. Have a look at this. Oh, wow. Beautiful, isn't it? So graceful and elegant. There's that poetry in motion there. Liton Das not really trying to hit it too hard, just a punch away. And he negotiates the last ball before tea very, very well. Liton Das will be happy with what he's achieved, 24 of 26. And the youngster Zakir Hassan will also have a sigh of relief that he's gone through this first phase of his test career. Goes in with the experienced Liton Das for the tea break coming up soon. So after the start, which got a wicket of the very first ball, Mohammad Siraj, Umesh Yadav, really a fiery spell early on, taking 2 quick wickets, but then a partnership so far of 32 has recovered the situation somewhat for Bangladesh, and the tea interval been taken. First session 30 overs with 1 wicket and 70 runs. In the second session 93 runs. 5 wickets have fallen, 3 for India and 2 for Bangladesh. So the players go off for some tea and some refreshments, and the batters will be pretty happy, these two, in what they've achieved so far. They need to carry on from where they leave off now. Yeah, they picked up early wickets. Nazmul Hassan Shanto went first ball duck. I thought it was a beautiful delivery from Mohammad Siraj. Umesh Yadav then sending back Yasir Ali, beg your pardon, with an inside edge which hit the stump. But since then, both these batters have looked comfortable, especially Liton Kumar Das. Yeah, the bowling has been impressive. 1 wicket each for Siraj and Umesh. Ashwin came in for a bit of stick, but he comes back strongly after the break. Right, it's time for a tea break. Please join us on the other side of the break.
সাজে তোর কথা ভাবতে পেলে দিশাহীন সে তো তোর ছোঁয়া পাবে বলে দিন কি রঙিন সাজে তোর কথা ভাবতে পেলে একলা ঘুড়ি মন উড়িয়েছি যখন তোর নামে আজ তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই এ আদরে মেজাজ তোর সাথে মন মেশাবো বলে তোর কাছে মন দিয়েছি ঢেলে তোর কিনারায় এসেছি ভেসে তোর ঠিকানা দিয়েছি চলে তুমি কি বলো আসবে
চোখে কথা হলো মনে মনে জানা শোনা দিকে দিকে রটে গেল তোমার আমার লেনা দেনা দূর থেকে দূরে হইতে পান করে চলো না ঘুরি আজ দুজনে 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 চোখে চোখে কথা হলো মনে মনে জানা শোনা দিকে দিকে ঘুটে গেল তোমার আমার লেনা দেনা দূর থেকে দূরে হইতে পান করে চলো না ঘুরি আজ দুজনে 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 নীল আকাশ ছুঁয়ে ওই সবুজে গধূলি যেন মিশে সোনালি রোদা চায় হারিয়ে মন মহুয়ার বেশে ও নীল আকাশ ছুঁয়ে ওই সবুজে গোধূলি যেন মিশে সোনালি রোদা যায় হারিয়ে মন মহুয়ার বেশে দূর থেকে দূরে হইতে পান করে চলো না ঘুরি আজ দুজনে 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 কোন পরশ আজ যায় মাখিয়ে ফাগুনে যেন লাগে তোমারই ছোঁয়া পেয়ে বুক জুড়ে কি যে আবেশ জাগে কোন পরশ আজ চায় মাখিয়ে ফাগুন যেন লাগে তোমারই ছোঁয়া পেয়ে বুক জুড়ে কি যে আবেশ জাগে Kaji Group presents Cricket Mania every match day before the match live on GTV. চলো না ঘুরি আজ দুজনে চলো না ঘুরি আজ দুজনে চোখে চোখে কথা হলো মনে মনে জানা শোনা দিকে দিকে ঘুটে গেল তোমার আমার লেনা দেনা Football highlights every match day after the match live on GTV. চলো না ঘুরি আজ আমরা যদি প্রতিদিন কথা বলবো ঋতু পরিবর্তনের সময় শারীরিক সমস্যা এবং চিকিৎসা চলো না ঘুরি আজ দুজনে চলো না ঘুরি আজ দুজনে চলো না ঘুরি আজ দুজনে চোখে চোখে কথা হলো মনে মনে জানা শোনা দিকে দিকে রটে গেল তোমার আমার লেনা দেনা দূর থেকে দূরে হইতে পান করে চলো না ঘুরি আজ দুজনে 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 চলো না ঘুরি আজ দুজনে
সময় তুমি থাকো কাছে মনে হয় দে প্রাণ আছে বাকিটা সময় যেন So in those 10 overs, India managing to get 2 good wickets. Brad Hogg with me watching this. Shanto playing away from the body, covering that off stump, and then Yasser Ali just getting one that didn't get up, but again didn't get across behind it and paid the price. So a couple of wickets, and spin also was introduced by India. K. Rahul, of course, India's captain for this test match, has done this job before. If you remember, in South Africa, that leadership responsibility fell upon his shoulder. Rohit Sharma wasn't able to make that trip. Umesh Yadav and Mohammad Siraj, very impressive with the new ball. Siraj had a shorter spell to begin with, so there's a good chance he might come from the far end, the Walton end, for another spell along with spin from the other. And they're playing 3 spinners. Just a reminder, it's an off spinner, a left arm spin and a left arm wrist spinner. Nice coincidence to have somebody like Brad Hogg covering the series with us. India would want to push the envelope here because they are 37 for 2 Bangladesh after India got 400 runs on the board. So they'll be looking for at least a couple, if not 3, in this final session to get a firm grip on this first test. And of course, all these test matches so relevant for teams who are in contention to make it to the finals of the ICC World Test Championship. Australia looking good at the moment with that qualification. India very much in the race. Zakir Hassan, debut, 9 not out. And Liton Das, who's called a second wind, as they say, as an international batter. When you look at his performances of late in Test cricket, good 100 against New Zealand. চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করে চলেছে। পানিপানের বিরতি শেষে বাংলাদেশ দলের ব্যাটাররা তারা মাঠে প্রবেশ করেছেন, পাশাপাশি ভারতীয় দলের ফিল্ডাররা তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। খেলা শুরু হয়ে যাবে। পানিপানের আগ পর্যন্ত বাংলাদেশ 37 রান করেছিল 2 উইকেট হারিয়ে। 10 ওভার শেষে 11তম ওভারের খেলা শুরু হবে। অশ্বিন তিনি বল করবেন, মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করলেন, প্রথম বলটি করলেন। জাকির হাসান তিনি খেলেন, এ বল থেকে অবশ্য রান পাবেন না। মিড অফ অঞ্চলে বল পাঠিয়ে দিয়েছিলেন, ওখানে আকসার প্যাটেল তিনি ফিল্ডিং করেছেন, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। পরবর্তী বলটি করলেন, এবার অবশ্য পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন। পয়েন্ট অঞ্চলে ফিল্ডার একজন রয়েছেন, পূজারাকে দেখতে পেলাম। পূজারা ফিল্ডিং করে যতক্ষণে বলটিকে তুলে ফেরত পাঠালেন। প্রথম মনে করেছিলেন রান নেবেন, পরবর্তী সময় রান নেওয়া থেকে বিরত থাকলেন, এ বল থেকে কোনো রান পেলেন না। অশ্বিন চলেছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন। এবার কিন্তু আবেদন হয়েছিল, সমস্যার আবেদন হয়েছিল। এক্ষেত্রে জাকির হাসান ছিলেন ব্যাটার। জাকির এখন পর্যন্ত 19 বল থেকে 9 রান করেছেন। লিটন 26 বল থেকে 24, দলীয় রান 37, 2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। এই প্রান্ত থেকে অশ্বিন তিনি চলেছেন তার পরবর্তী বলটি নিয়ে, বল করলেন। এবার অবশ্য দেখে শুনে ছেড়ে দিয়েছেন বলটি। উইকেট রক্ষক যিনি রয়েছেন ঋষভ পান্ট চলে যায় তার বিশ্বস্ত হাতে, বল থেকে কোনো রান পাবেন না। দিনের আরো 34টি ওভার বাকি রয়েছে, 367 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। বোলার দৌড় শুরু করলেন, বল করলেন। এবার অবশ্য লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন শর্ট মিড উইকেট অঞ্চলে। ওখানে মোহাম্মদ সিরাজ দৌড়িকে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে 2 ব্যাটারদের মধ্যে একবারের মতো জায়গার পরিবর্তন ঘটল। এরই সাথে একটি রান যুক্ত হলো। রানটি এসেছে জাকিরের ব্যাট থেকে। জাকির ব্যক্তিগত 10 রানে পৌঁছে গেলেন। দলীয় রান 38, 2 উইকেটে। 11তম ওভারে শেষ বলটি নিয়ে
মিডিয়া প্রান্ত থেকে অশ্বিন তিনি দৌড় শুরু করবেন। ছোট্ট রান আপ বল করবেন তিনি। ওই প্রান্তে লিটন কুমার দাস তিনি প্রস্তুত রয়েছেন, বল করলেন। এবার আলতো করে লেগের দিকে অনসাইডে খেলেছেন, এ বল থেকে রান পাবেন না। ডট বলের মাধ্যমে আরেকটি ওভার শেষ হয়ে গেল, অর্থাৎ 11তম ওভার শেষে 2 উইকেটে 38 বাংলাদেশের সংগ্রহ। বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করতে সেই শুরুতেই যে ধাক্কা, নাজমুল শান্ত আজকে রানের খাতা খুলতে পারেননি। ইয়াসির আলী রাব্বি ইনিংসের গোড়াপত্তন করতে এসেছিলেন, তিনি 17 বল থেকে 4 রান করেছিলেন, অর্থাৎ দলীয় রান যখন হয়নি, অর্থাৎ প্রথম উইকেটের পতন 0 রানের মাথায়, এরপরে 5 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, এরপরে জাকির হাসান এবং লিটন কুমার দাস তারা খেলে চলেছেন। দিনের আরো 33টি ওভার খেলতে হবে। ওই প্রান্ত থেকে কে বল করেন সেটিও আপনাদেরকে জানাবো। মোহাম্মদ সিরাজকে দেখতে পাচ্ছি, সিরাজ 4 ওভার বল করেছেন, মেডেন নেই, 6 রানে 1 উইকেট। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন 1 উইকেট পেয়েছিলেন, খালেদ আহমেদ তিনি 1 উইকেট পেয়েছিলেন, সাকিব তিনি উইকেট পাননি, তাজুল ইসলাম 4টি, মেহেদি মিরাজ 4টি উইকেট পেয়েছিলেন। এছাড়াও রাব্বি 1 ওভার বল করেছিলেন, শান্তকে দিয়ে হাত ঘোরানো হয়েছিল 2 ওভার, তারাও কোনো উইকেটের দেখা পাননি। ভারতীয় দল তারা প্রথম ইনিংসে করেছিল 404 উইকেট, অর্থাৎ সবকটি উইকেট হারিয়ে 133.5 বল খেলে তারা কিন্তু এই রান সংগ্রহ করেছিলেন। সেই জবাব দিতে গিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত 38 উইকেটে। মোহাম্মদ সিরাজ দৌড় শুরু করলেন, তিনি বল করলেন। এবার অবশ্য জাকির প্রান্তে ছিলেন, বলটিকে ছেড়ে দিলেন, রাইজিং ডেলিভারি। ওই প্রান্তে উইকেট রক্ষক যিনি ছিলেন তিনি অবশ্য বলটি নিলেন, এক্ষেত্রে উইকেট রক্ষক পয়েন্ট, বল চলে যায় তার হাতে। তার মারফত সতীর্থ খেলোয়াড় যিনি ছিলেন বিরাট কোহলি, তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন স্লিপে। এছাড়াও রয়েছেন লোকেশ রাহুল, দুজন স্লিপে রয়েছেন, একজন পয়েন্টে রয়েছেন। এবার অবশ্য পয়েন্ট অঞ্চলে বল চলে গেল, ওখানে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। আকসার প্যাটেল তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকে কোনো রান পাবেন না। 38 উইকেটে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে এর আগে 11টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। 9টি ম্যাচে ভারত দল তারা জয়লাভ করে, 2টি ম্যাচ ড্র হয়েছিল। দু দলের মধ্যে এটি 12তম টেস্ট ম্যাচ। ভারত এবং বাংলাদেশের মধ্যে 2000 সালে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে, সেখানেও বাংলাদেশ পরাজিত বরণ হয়েছিল 9 উইকেটে। প্রান্ত থেকে সিরাজ বল করলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, অন ড্রাইভ করেছেন, লং অন অঞ্চলের দিকে বল চলে যাচ্ছে, সেখানে একজন ফিল্ডার ছিলেন, তিনি অবশ্য বলটিকে তুলে ফেরত পাঠালেন, এ বল থেকে কোনো রান হবে না। 38 উইকেটে বাংলাদেশ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। লিটন 24, জাকির হাসান 24 বল থেকে 10 রান। ভারতীয় বোলাররা তারা কিন্তু তাদের লাইন এবং লেন্থ বজায় রেখে বল করে চলেছেন। বিশেষ করে মোহাম্মদ সিরাজের কথা বলতে হয় এবং ওমের যাদব, তারা কিন্তু ভাগাভাগি করে উইকেট নিয়েছেন, নামের পাশে লেখাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের ব্যাটারদেরকে দেখে শুনে খেলতে হবে। টেস্ট ম্যাচ অপরন্ত সময় আপনাদের হাতে রয়েছে, সেই প্রাপ্ত সময়গুলোকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। দেখা যাক কি করতে পারেন জাকির তিনি প্রস্তুত রয়েছেন। সিরাজ ওই প্রান্ত থেকে প্রস্তুত, বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে বল চলে যাচ্ছে, আবার ব্যাটটাকে উঁচু করে বলটিকে ছেড়ে দিলেন। এটি হচ্ছে টেস্ট ম্যাচ, দেখে শুনে খেলতে হবে, সেটি করলেন তিনি। বল চলে গেল আবারও। উইকেট রক্ষক ঋষভ পান্ট, তার হাতে এ বল থেকে কোনো রান পাবেন না। 38 রানে থেমে রয়েছে বাংলাদেশের ইনিংস। 2 উইকেটে 12তম ওভারের খেলা চলছে। 12তম ওভারের 5ম বলটি নিয়ে দৌড় শুরু করবেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে। মোহাম্মদ সিরাজ দৌড় শুরু করলেন, তিনি বল করলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, মিড অফ অঞ্চলে বল চলে যাচ্ছে, সেখান থেকে বলটিকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে কিন্তু 2 ব্যাটারকে থামাতে পারেনি, তারা কিন্তু জায়গার পরিবর্তন করলেন। এরই সাথে
আরেকটি রান যুক্ত হলো, শেষ বলে একটি রান নিলেন, এর সাথে দলীয় রান বাংলাদেশের 39, 2 উইকেটে এখনো পর্যন্ত আমরা দেখেছি 39 ওভার শেষ হয়নি, আরেকটি বল বাকি রয়েছে। হ্যাঁ, আরেকটি বল বাকি রয়েছে। এখন পর্যন্ত 39 রান করেছে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ। চমৎকার একটি বল করেছিলেন। এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা তারা কিন্তু নিজেদেরকে স্বরূপে ফিরে আনতে হবে, বিশেষ করে লিটন এবং জাকিরকে। পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু মাপা লেন্থের বল ছিল, একবার সামনে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন লিটন কুমার দাস। এক্ষেত্রে ডট বলের মাধ্যমে আবার শেষ হয়ে গেল। 12 ওভার শেষে 2 উইকেটে 39 বাংলাদেশের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যে যেখান থেকে শুনছেন, বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আপনারা শুনতে পান। আমাদের বাংলাদেশের যে শ্রোতারা সবসময় বাংলাদেশ বেতার শোনেন, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সেই কথাগুলো জানান। সেই কথাগুলো হয়তো এইভাবে আমাদের বলা হয় না, আপনাদের জন্যই উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশ বেতার সবসময় ছিল, থাকবে আপনাদের জন্যই বাংলাদেশ বেতার। এই প্রান্ত থেকে আবারও অশ্বিন, তিনি বল করবেন। ওই প্রান্তে প্রস্তুত থাকবেন, ব্যাটার হচ্ছেন এক্ষেত্রে জাকির হাসান, যার পুরো নাম হচ্ছে জাকির হাসান। 26 বল থেকে 11 রান করেছেন তিনি। অশ্বিন, তিনি বল করবেন এই প্রান্ত থেকে, মিডিয়া প্রান্ত থেকে বল করলেন। এই বল থেকে অবশ্য রান পাবেন না। যেটি বলছিলাম, ভারতীয় দলের বোলাররা তারা কিন্তু চাইবে দ্রুত গতিতে উইকেট তুলে নিতে, সেই উইকেটগুলোকে বিলিয়ে দেওয়া যাবে না। যেমনটি আমরা দেখেছিলাম, নাজমুল শান্ত তিনি আজকে রানের খাতা খুলতে পারেননি, তিনি আউট হয়ে যান। এরপর ইয়াসির আলী রাব্বি, তিনিও কিন্তু মাত্র 4 রান করে আউট হয়ে যান। অর্থাৎ দুজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। পরবর্তী বলটি নিয়ে আবারও বোলার দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে খেলতে পারেননি, প্যাটে খেলেছেন জাকির হাসান। হালকা ধরনের একটি আবেদনও হয়েছিল। উইকেট রক্ষক, উইকেটের পিছনে রয়েছেন ঋষভ পান্ট, তিনি অবশ্য ব্যাটেতেও 45 বল থেকে 46 রান করেছিলেন। এই প্রান্ত দিকে অশ্বিন, তিনি অবশ্য আজকের দিন 58 রান করেছেন। এবার কিন্তু আবারও চমৎকার একটি বল হয়েছে, মিডল স্টাম্পে ছিল, বলটিকে লেগের দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, সেটি অবশ্য ব্যাট এবং বল কোনোটাই সাড়া দেয়নি। পরবর্তী সময় অবশ্য কোনো বিপদ হয়নি। উইকেট রক্ষক তিনি অবশ্য বলটিকে ধরে নিলেন। এরপরে প্রথম স্লিপ, দ্বিতীয় স্লিপ, একেবারে উইকেটের কোল ঘেঁষে রয়েছেন। এবার অবশ্য খেলেছেন, ফ্রন্টফুটিকে আলতো করে ডিফেন্স করেছেন, ওখানে অফ ড্রাইভ করেছিলেন, ছোট্ট করে পুশ করে দিলেন, ওখানে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। এক্ষেত্রে ফিল্ডার তিনি বলটিকে ফিল্ডিং করে লোকেশ রাহুল ফেরত পাঠিয়েছেন, রান পাবেন না। আবারও চলেছেন বোলার, পরবর্তী বলটি নিয়ে বল করলেন। এবার কিন্তু আবারও পয়েন্ট কাভার অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন। কাভার অঞ্চলে ওখানে ফিল্ডার ছিলেন কুলদীপ যাদব, তিনি ফিল্ডিং করলেন, কেবলও রান পেলেন না। ডট বলের মাধ্যমে আরেকটি ওভার শেষ হয়ে গেল। 13 ওভার শেষে 2 উইকেট 39। আপাতত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে এখনো 365 রানে পিছিয়ে রয়েছে প্রথম ইনিংস থেকে ভারতের। দিনের আরো 31টি ওভার বাকি রয়েছে। দিনের আরো 31টি ওভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলা হওয়ার কথা রয়েছে। প্রান্ত থেকে কে বল করবেন, ওই প্রান্ত থেকে কে বল করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব। মোহাম্মদ সিরাজ 5 ওভার বল করেছেন, মেডেন নেই, 7 রানে 1 উইকেট। তিনি এখন বল করবেন। এই প্রান্তে লিটন কুমার দাস, তিনি প্রস্তুত রয়েছেন। 28 বল থেকে 24 রান করেছেন তিনি। দৌড় শুরু করলেন, বল করলেন, এবার অফ স্টাম্পে ছিল, আলতো করে ওখানে গালি অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন লোকেশ রাহুল, তিনি ফিল্ডিং করলেন। এ বল থেকে কোনো রান পাবেন না। দর্শকদের যে উল্লাস সেটি আমরা দেখতে পাচ্ছি। লিটনকে বলছে 4 এবং ছক্কা। এটি অবশ্য টেস্ট ম্যাচ, সেটি আমাদের মনে রেখেই খেলতে হবে, বিশেষ করে লিটনকে খেলতে হবে। লিটন তিনি অবশ্য 24 রান করেছেন এখন পর্যন্ত। 39 রানে পৌঁছে গেছে বাংলাদেশ দলের দলীয় রান, 2 উইকেট হারিয়ে। 14তম ওভারের প্রথম বলটি হয়েছে। 14তম ওভারের প্রথম বল থেকে কোনো রান অবশ্য নিতে পারেননি।
ওই প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজ, আমরা দেখেছিলাম নাজবুল শান্তকে তিনি প্যাভিলিয়ন স্কোয়ারে পাঠিয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম 4টি, মেহেদী মিরাজ 4টি, এছাড়াও খালেদ আহমেদ 1টি এবং ইবাদত 1টি করে উইকেট লাভ করেন। এবং সরাসরি বোল্ড হয়ে গেলেন লিটন কুমার দাস। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালে কি হয় সেটি কিন্তু হলো, বলের লাইনে না গিয়ে খেলে সরাসরি জায়গায় দাঁড়িয়ে খেলতে চাইলেন এবং যা প্রাপ্য তাই পেলেন, সরাসরি বোল্ড হয়ে গেলেন। এর সাথে আরেকটি উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের 3 উইকেটের পতন ঘটল লিটন কুমার দাস। তিনিও বেশি করে স্থায়িত্ব লাভ করতে পারলেন না। তিনিও পারলেন না। যেখানে দেখেছিলাম কুলদীপ যাদবের মতো ব্যাটাররা সে 40 করেছিলেন, উমেশ যাদব 15, মোহাম্মদ সিরাজ তিনি 4 দিয়ে শুরু করেছিলেন, তিনি 4টি রান করেছিলেন। আখতার প্যাটেল 15 করেছিলেন, ওয়াসিম তিনি করেছিলেন 58 রান। সেখান থেকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যারা ছিলেন তারা নিজের দলের প্রতি নয়, নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। 3 জন ব্যাটার সাজ ঘরে ফিরে গেলেন মাথা নিচু করে। নতুন করে কে আসবে, বাকি যে 31 ওভার খেলা রয়েছে আজকের দিনে সেগুলো কিভাবে খেলবে সেটি হচ্ছে এখন দেখার বিষয়। এখন বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ব্যাটার যাকে আমরা বাংলাদেশের টেস্ট ম্যাচের জন্য নির্ধারিত করেছি, ওয়ানডে ম্যাচও তিনি খেলেন এবং টি20তেও খেলেন। নির্ভরযোগ্য একজন ব্যাটার হচ্ছেন লিটল মাস্টার বলতে পারি আমি এক্ষেত্রে, মুশফিকুর রহিম তিনি এসেছেন। মুশফিকুর রহিম দেখা যাক তিনি কি করতে পারেন। তার নামের প্রতি তো বটেই, দলের জন্য একটি বড় ইনিংস তাকে খেলতে হবে। মুশফিকুর রহিম তিনি হাঁটিয়ে হাঁটিয়ে পা করে মাঠে প্রবেশ করছেন। মুশফিকুর রহিম তার নামের পাশে 2টি ডাবল অর্থাৎ 200 রানের অধিক তার রয়েছে, 2বারের জন্য তিনি করেছেন। ডাবল সেঞ্চুরি তার রয়েছে। সেই মুশফিকুর রহিম তিনি মাঠে প্রবেশ করলেন। দেখা যাক শেষ বিকালটুকু নিজেদের করে নিতে পারেন কিনা। লিটন কুমার দাস তিনি তো আউট হয়ে গেলেন। মুশফিকুর রহিম তিনি মাঠে প্রবেশ করলেন, জুটি বাঁধবেন জাকির হাসানের সাথে। হাসান ওই প্রান্তে রয়েছেন এখনো পর্যন্ত, যদিও 11টি রান করেছেন তিনি, কিন্তু এই প্রান্তের দিকে মুশফিকুর রহিম 83 ম্যাচ খেলে 152 ইনিংসে 5235 রান করেছেন, যেটি বলছিলাম সর্বোচ্চ 219 রান করেছেন অপরাজিত থেকে। আমরা সেটি কিন্তু দেখেছি এখন পর্যন্ত 25টি অর্ধশত এবং 9টি শতরান তার রয়েছে। মুশফিকুর রহিম সেই ব্যাটার মাঠে প্রবেশ করেছেন, যেটি বলছিলাম জাকির হাসান এই প্রান্ত থেকে শুধু চেয়ে দেখলেন 3 জন ব্যাটার কিভাবে আউট হয়ে গেলেন, সেটি তাকে দেখতে হলো। মুশফিকুর রহিম জুটি বাঁধলেন জাকির হাসানের সাথে। এখন পর্যন্ত 39 রান করেছেন, 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ দলের। 14তম ওভারের খেলা চলছে। মোহাম্মদ সিরাজ এবার অবশ্য এক লেন্থে বল করেছিলেন। মুশফিকুর রহিম একবার সামনে ভর করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, এই বল থেকে অবশ্যই কোনো রান পাবেন না। যেটি বলছিলাম দিনের এখনো 31টি ওভার বাকি রয়েছে। পক্ষান্তরে মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব তারা কিন্তু রয়েছে, অশ্বিনের কথা বলতে হয়, কুলদীপ যাদব রয়েছে, আখতার প্যাটেল তারাও বল করবেন। ওই প্রান্ত থেকে আবারও সিরাজ দৌড় শুরু করবেন, কিন্তু না, রান আপের হেরফের এ কারণে অবশ্য নিজেকে গুছিয়ে রাখলেন। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম জায়ান্ট স্কেন্ট যেটি রয়েছে ওই প্রান্তে, সেটি হয়তো কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেটি আবার ঠিক করা হলো। প্রান্ত থেকে তিনি প্রস্তুত রয়েছেন। ওই প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজ বল করলেন। এবার অবশ্য দেখে শুনে খেলেন, রক্ষণাত্মক ভঙ্গি ছিল, ওখানে শর্ট মিড অফ অঞ্চলে বল পাঠিয়ে দিয়েছেন। ওখানে শাবমান গিল তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকে কোনো রান পাবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। ভারত এবং বাংলাদেশ দলের মধ্যকার 2 টেস্টের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একটু জানিয়ে রাখতে চাই, ভারতীয় দলের দলনায়ক লোকেশ রাহুল তিনি টসে জয়লাভ করেছিলেন এবং টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
সব কয়টি উইকেট হারিয়ে তারা 404 রান সংগ্রহ করেছিলেন। এই কথা যখন বলছিলাম, ইতিমধ্যেই কিন্তু আরেকটি বল হয়ে গেল এবং এরই সাথে আরেকটি ওভারও শেষ হয়ে গেল ডট বলের মাধ্যমে। 14 ওভার শেষে 3 উইকেটে 39 বাংলাদেশের সংগ্রহ। বাংলাদেশের 3 জন ব্যাটার নাজমুল শান্ত, ইয়াসির আলী, রাব্বি, লিটন কুমার দাস তারা সাজঘরে ফিরে গেছেন। জাকির হাসান এবং মুশফিকুর রহিম ক্রিজে রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত এই জুটি কোথায় গিয়ে থামে। ক্রিকেট মানে হচ্ছে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ গড়ে তুলতে হবে। জাকির এবং মুশফিকুর রহিমের মধ্যে 15তম ওভারের খেলা শুরু হবে। লিটন 24 রান করেছিলেন, ইয়াসির 4। এছাড়াও যেটি বলছিলাম, শান্ত রানের খাতা খুলতে পারেননি। মুশফিকুর রহিম 4টি বল খেলেছেন, এখন পর্যন্ত 3 রানের খাতা খুলতে পারেননি। ওই প্রান্ত থেকে জাকির এবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, অবশ্য কাভার অঞ্চলে চলে যায়, ডিপ কাভার অঞ্চলে। সেখান থেকে ফিল্ডার অবশ্য ফিল্ডিং করে বলটিকে তুলে ফেরত পাঠালেন। এক্ষেত্রে ফিল্ডার ছিলেন পুজারা, ফিল্ডিং করে বলটিকে তুলে ফেরত পাঠালেন, রান পাবেন না। পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, এ বল থেকেও রান পাবেন না। নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন আশিন, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য তৈরি করতে পারেননি। 15তম ওভারের খেলা চলছে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। মিডিয়া প্রান্ত থেকে এখন পর্যন্ত আশিন, তিনি বল করে চলেছেন। জাকির দেখে শুনে খেললেন, এবার কিন্তু আলতো করে দেওয়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লেগের দিকে বল অনসাইডে ঘুরে দিয়েছেন। অনসাইডে বল চলে যায়, সেখানে ফিল্ডারও ছিলেন। ওখানে কুলদীপ যাদব ফিল্ডিং করে বলটিকে তুলে ফেরত পাঠালেন। এই বল থেকে কোনো রান পাবেন না। 39, 3 উইকেটে বাংলাদেশ। অশ্বিন চলেছেন তার পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, এবার কিন্তু লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন শর্ট মিড উইকেট অঞ্চলে। সেখানে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। তিনি যতক্ষণে ফিল্ডার বলটিকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু ব্যাটার একবারের মতো জায়গার পরিবর্তন করলেন। এর সাথে এটি রান যুক্ত হলো। 40 রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। জাকির পৌঁছে গেল 12 রানে। মুশফিকুর রহিম তিনি এখন ব্যাট করবেন। মুশফিকুর রহিম 4টি বল মোকাবেলা করেছেন। 5ম বলটি নিয়ে দৌড় শুরু করবেন অশ্বিন। ফিল্ডিং এর অবস্থার কথা যদি বলি, একজন গালিতে রয়েছেন, একেবারে স্লিপে রয়েছেন। 2টি স্লিপ রাখা হয়েছে, লেগ স্লিপ এবং এই পাশে একটি স্লিপ লক্ষ্য করছি। পয়েন্টে একজনকে রাখা হয়েছে, শর্ট মিড অফ অঞ্চলে একজনকে রেখেছেন অফ সাইডে। এবার কিন্তু লেগের দিকে ঘোরানোর চেষ্টা, আলতো করে হাতের কবজির মোচড়ে। শেষ পর্যন্ত ওখানে ফিল্ডার রয়েছেন, যার কথা বলছিলাম, শবমান গিল, তিনি ফিল্ডিং করলেন। এ বল থেকে কোনো রান পাবেন না। এই ওভারের আরেকটি বল নিয়ে দৌড় শুরু করলেন অশ্বিন। বল করলেন, এবার কিন্তু তুলে মেরেছেন, বল পাঠিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সীমানার বাইরে বল চলে যায় এবং এরই সাথে আরেকটি 4-এর মান লক্ষ্য করলাম। 4টি এসেছে ওখানে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। রহিম 4-এর মাধ্যমে রানের খাতা করলেন তিনি। এরই সাথে 15তম ওভারে খেলা শেষ হয়ে গেল। 15তম ওভার শেষে 3 উইকেটে 44 বাংলাদেশের সংগ্রহ। দুয়াপারিজিত ব্যাটার একজন হচ্ছেন মুশফিকুর রহিম, 6 বল থেকে 4। জাকির হাসান 36 বল থেকে 12। এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাবো বুরহানুদ্দিন মোল্লা আপনাকে। ধন্যবাদ মির্জা ফরিদ। বাংলাদেশের ব্যাটিং অলরেডি শুরু হয়েছে এবং ব্যাটিং বিপর্যয়ের যে গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে বলে যাই নিয়মিতভাবে, তার পুনরাবৃত্তি আবারও করতে হচ্ছে। জাকির হাসান একমাত্র ব্যাটার অভিষিক্ত ক্রিকেটার যিনি এক প্রান্তে দাঁড়িয়ে আছেন 36 বল থেকে 12 রান করে। এর মাঝে লিটন কুমার দাস তিনি এসেছিলেন, তিনিও ফিরে গিয়েছেন। একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন, ভালো একটি ইঙ্গিত তার কাছ থেকে ছিল, টোন ক্রিয়েট করতে পেরেছিলেন, বাট সেটাকে ক্যারি করতে পারেননি। এবং নাজমুল হোসেন শান্ত যথারীতি ব্যর্থ হয়েছেন তিনি, এবং প্রথম বলেই তিনি শেষ পর্যন্ত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এইভাবেই কিন্তু উইকেট পতনের গল্পগুলো বাংলাদেশে শুরু হয়েছে। অর্থাৎ টপ অর্ডারের 3 জন ব্যাটার খুব অল্প রানের ব্যবধানেই তারা চলে যায়। 45 এই মুহূর্তে 3 উইকেটে বোলিং এন্ডে রয়েছেন মোহাম্মদ সিরাজকে দেখতে পাচ্ছি। সিরাজ
দ্বিতীয় বলটি করবেন। এই প্রান্তে অবশ্য মুশফিক তিনি এসেছেন লিটন আউট হয়ে যাওয়ার পরে। পরের বলটি লেগ স্টাম্পের বাইরে আরো বের হয়ে যাওয়ার মুহূর্তে উইথ সুইং অন সাইডে ফ্লিক করবার চেষ্টা করলেন, সেখানে অবশ্য ফিল্ডার বলের লাইনে আছেন। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। ঢুকছে বাংলাদেশের ব্যাটারদের যে টেকনিক এবং তাদের যে স্ট্যামিনা, সেন্স অফ অ্যাপ্লিকেশন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই মেধাবী হন না কেন, যত বড় মেধাবী ব্যাটার হন না কেন, যদি আপনার মেরিটটাকে যদি গিভেন ডেতে অন দ্য স্পট ইনস্ট্যান্টলি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই মেধার কোনো মূল্যায়ন হবে না। আসলে আমরা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের কথাই বলছি, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যথেষ্ট মেধাবী একজন ক্রিকেটার, যে কথা আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় শুনি ম্যানেজমেন্টের কাছ থেকে, কিন্তু ধারাবাহিকভাবে তিনি ব্যর্থ হচ্ছেন। তার যে সেন্স অফ অ্যাপ্লিকেশন, তার যে মেরিটের অ্যাপ্লিকেশন, এগুলো কোনোভাবেই মাঠে তিনি করতে পারছেন না, যে কারণে ব্যর্থ হচ্ছেন বরাবর। আর একটি বল গুড লেন্থে ছিল স্টাম্পের মধ্যে, এই বল থেকে রান পাবেন না। ওভার হচ্ছে 16তম ওভারে খেলা হচ্ছে। মুশফিক ওভারে 4 নম্বর বলটি মোকাবেলা করেছেন, একেবারে সলিড ডিফেন্স, এখান থেকে রান নেওয়ার সুযোগ নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ব্যাটার সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের, এটি তার 20তম ম্যাচ। এর আগে যে 19টি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 1406টি রান তিনি এই মাঠে করেছেন। গড়টাও কিন্তু দারুণ, 42 গড়, তার ক্যারিয়ার যে গড় তার চাইতে উপরেই আছে, এবং এই মাঠে তার 2টি শতক রয়েছে, 8টি 50 রয়েছে তার এই মাঠে। সুতরাং মুশফিকের জন্য কিন্তু লাকি গ্রাউন্ড আমি বলবো, এবং তিনি একটি ভালো ইনিংস খেলবেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এসেছেন, দলের গুরুত্বপূর্ণ একজন ব্যাটার, এবং তাকে বাংলাদেশের ব্যাটিং এর মিডল অর্ডারের চালিকা শক্তি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। এবার অফ স্টাম্পের বাইরে রাইজ করে বের হয়ে যাওয়ার মুহূর্তে লেজি কার্ড, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে, এবং সীমানার বাইরে জাস্ট প্রপার ইউটিলাইজেশন অফ মুভমেন্ট আমি বলবো। মুশফিক লেট পার্ট অফ দ্য উইকেটের দিকে তার চোখ ছিল, বলটি যখন বের হয়ে যাচ্ছিল এক্সট্রা বিট অফ আউট সুইং করে ঠিক সেই মুহূর্তে ব্যাটটাকে তিনি প্লেস করতে সক্ষম হয়েছিলেন, এবং দারুণ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি একটি কথা আছে, এবং কানেক্টিভিটি ভালো হলে সেখান থেকে প্রোডাক্টিভিটি ভালো হয়। মুশফিকের ক্ষেত্রে এই শটটিতে তাই হলো। 8 রান তার নামের পাশে 10 বল থেকে 49 বাংলাদেশের রান 3 উইকেটে। 3 জন টপ অর্ডারকে বাংলাদেশ অলরেডি হারিয়েছে, নাজমুল শান্ত, লিটন এবং ইয়াসির আলী রাব্বি। এবার আবারও ইনকামিং ডেলিভারি, ওই প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজ বল করছেন। 7ম ওভার তিনি শেষ করলেন, একটি মেইডেন 12 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। অপর উইকেটটি পেয়েছেন উমেশ যাদব। 2 জন সিমার, তারা দুর্দান্ত বোলিং করছেন, সাথে অভিজ্ঞ অশ্বিন ডানহাতে অফ ব্রেক বোলার, তিনিও ভালো বোলিং করেছেন। 4 ওভার থেকে একটি মেইডেন 14 রান দিয়ে কোনো উইকেট নেই। মুশফিক 8 রান করেছেন 11 বল থেকে 49, সর্বসাকুল্যে বাংলাদেশের রান এই মুহূর্তে। 404 রান করেছিল ভারত তাদের প্রথম ইনিংসে, এবং যেভাবে তাদের ইনিংসগুলো ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছিল, তাতে 404 রান যে কিভাবে হয়ে গেল আমি অবাক হয়েছি আসলে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন যেন কি হয়ে যায়, ব্যাটাররা তাদের যে মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা, সেখানে যে খানিকটা ফ্র্যাকচার থাকে, এবং সেই যে ফ্র্যাকচারের সুযোগ কিন্তু প্রতিপক্ষ কাজে লাগান, এবং শান্ত যে বলটিতে আউট হয়েছিলেন অ্যাঙ্গেল করে দিয়েছিলেন ব্যাটটাকে। এবারে নির্ঘাত 4 হয়ে যাবে, কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, এবং একেবারে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4টি রান যুক্ত হলো জাকিরের ব্যাট থেকে, স্লটে পেয়েছিলেন, এবং একটি ফান্টাবিউলাস কভার ড্রাইভ ফ্রম জাকির। স্লটে পাওয়ার সাথেই তিনি বলটিকে শেষ পর্যন্ত প্রপার টাইমিংয়ে গুড লুকিং ক্রিকেটিং শটে তিনি পাঠিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বাহারি 4-এর মার, 4-এর সাহায্যে স্কোরবোর্ড 53 বাংলাদেশের। অফ স্টাম্পের বাইরে স্কোর অফ দ্য উইকেটে খেলেছেন, পয়েন্ট কভারের মাঝামাঝি জায়গায়, ওখানে ফিল্ডার একজন প্রস্তুত রয়েছেন, তিনি কুড়িয়ে দেওয়ার আগে অবশ্য রান বাংলাদেশ দলের জন্য না, এই বল থেকে রান হলো না। স্পিনারটাকে আছে এই মুহূর্তে ভারত, অশ্বিন তার ওভারের পরের বলটি করবেন, মোকাবেলা করবেন জাকির। সোজা বল স্টাম্পের মধ্যে, ব্যাটারের প্রান্তে জাকির জাকির মোডে খেলেছেন। আনলাকি 13-এর যে গল্পগুলো আপনাদেরকে শোনাই, সেই 13টাকে অতিক্রম করে জাকির এই মুহূর্তে 17, 40টি বল তিনি মোকাবেলা করেছেন। দারুণ পজিটিভ লুক তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, কনফিডেন্টও আছে,
কনফিডেন্স আছে, এই জন্যই বলছি যে 173 তিনি রিসেন্ট ভারতীয় দলের বিরুদ্ধে করে এসেছেন, সুতরাং খেলার মধ্যেই তিনি আছেন, লম্বা ইনিংসও খেলতে পারেন। তবে প্রশংসা তখনই করব যখন প্রশংসনীয় কাজগুলো ধারাবাহিকভাবে করবে। আরেকটি বল, অশ্বিন লেগ স্টাম্পের বাইরে গ্লান্স করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছে এবং দ্রুততার সাথে বল সীমানার দিকে, তবে শেষ পর্যন্ত একেবারে লং লেগ অঞ্চল থেকে রান আউটের সুযোগ হতে পারত। অলমোস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফাঁদে কিন্তু পড়ে গিয়েছিল দুজন। ওই প্রান্ত থেকে জাকির তিনি দৌড়ে এসেছিলেন, বাট শেষ পর্যন্ত মুশফিক তাকে ফিরিয়ে দিয়েছেন। কোনো সুযোগ নেই মিস আন্ডারস্ট্যান্ডিং এর, এই জন্যই যে তিনজন ব্যাটারকে কিন্তু বাংলাদেশ হারিয়েছে। রান দুটি যুক্ত হলো এই বল থেকে, জাকিরের ব্যাট থেকে যুক্ত হলো 2টি রান, 19 রান তার নামের পাশে, 42 বাংলাদেশ 42 বল থেকে জাকিরের এই 19 রান এবং 55 বাংলাদেশ 3 উইকেটে। রবিচন্দ্রন অশ্বিন তার পরের বলটি করেছেন, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, একটু জোরের উপরে হার্ড ফ্লিক, সেখান থেকে মিড উইকেট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত। ওখানে ছিলেন অক্ষর প্যাটেল, তিনি ফিল্ডিং করলেন, এই বল থেকে আরো একটি রান যুক্ত হলো এবং এর সাথে ওভার নাম্বার 17 শেষ হলো। 3 উইকেটে বাংলাদেশের রান 56। ভালো পার্টনারশিপ দরকার বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। লিটন এবং জাকিরের মধ্যে একটি ভালো নক ছিল এবং আর্লি নকটা করতে পেরেছিল, বাট সেই যে লম্বা করা বা ক্যারি করা ব্যাটটাকে অনেকক্ষণ পর্যন্ত অ্যাজ এ টেস্ট ব্যাটার সেটি করতে পারেনি লিটন। কিছু মারমার কাট শট তার কাছ থেকে আমরা দেখেছি, প্রপার টাইমিংয়েই তিনি খেলেছিলেন, কিন্তু যেভাবে আউট হয়েছেন সেটি কিন্তু একেবারে দৃষ্টিকটু মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে এই অর্থে যে লিটন কিন্তু একজন বাংলাদেশের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যাটার টপ অর্ডারে, তার কাছ থেকে দল নিয়মিতই রান চায়, রানের মধ্যেও তিনি আছেন। যদিও ওয়ানডেতে তিনি প্রথম ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছেন, কিন্তু পরবর্তীতে একটু তিনি অফ ফর্মে চলে গিয়েছিলেন, তবে লিটনের ক্লাসটাকে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সুতরাং তিনি ফিরে আসবেন বা তিনি রানে থাকবেন এটা আমরা বিশ্বাস করি। তার প্রতি সেই বিশ্বাস কিন্তু জন্মেছে যারা বাংলাদেশের ক্রিকেট লাভার্স, ম্যানেজমেন্ট এবং যে প্রান্তে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা চিন্তা করেন তাদের প্রত্যেকেরই। ফার এন্ড থেকে মোহাম্মদ সিরাজকে দেখতে পাচ্ছি বোলিং এন্ডে, এবার সোজা ব্যাটে খেলেছেন ওখানে জাকির, পুশ ব্যাক, বোলার নিজের বলে ফলশ্রুতিতে ফিল্ডিং করে এমন একটি ভঙ্গিমা দেখালেন যে স্টাম্প ভেঙে দেব তুমি এগিয়ে আসলে। জাকির তার জায়গায় অন আউট ছিলেন এবং এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। দারুণ বাইট ক্রিয়েট হচ্ছে উইকেটে এবং একই সাথে সুইং আদায় করছেন বোলাররা, বিশেষ করে সিমাররা, ভারতের দুজন যারা আছেন এরকম একটি উইকেটে, দ্বিতীয় দিনের উইকেটে এবং প্রায় শেষ দিকে আমরা বলতে গেলে বলা যেতে পারে দিনের, এবং সেখানে যেভাবে তারা উইকেট থেকে বাড়তি অ্যাডভান্টেজ নিচ্ছে সুইং আদায় করবার মাধ্যমে, প্রশংসা অবশ্যই তাদের করতে হয়। বাংলাদেশের ব্যাটাররা সেই বলগুলো রিপ্লাইটা ঠিক মতো দিতে পারছে না, এটি হচ্ছে সমস্যা। এবং টি ব্রেকের কাছাকাছি জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। একটু বল অফ স্টাম্পের বাইরে, রাইজিং ডেলিভারি, ব্যাটটাকে পেতে দিয়েছিলেন এবং এজ হয়েছে একেবারেই অনর্থক। জাকির ভালো খেলছিলেন, এই অফ স্টাম্পের বাইরে পড়া বল রাইজ করে বলটি বের হয়ে গেল। এক্সট্রা বিট অফ আউট সুইং, একটু আগে যেটি বলছিলাম যে সুইংটা কিন্তু পাচ্ছে তারা, সেই সুইং এর ফাঁদে কেন আমাকে পা দিতে হবে? জায়গায় দাঁড়িয়ে রং ফুটেড ব্যাটটাকে কোনোভাবে অ্যাঙ্গেল করে পেতে দিলেন এবং শেষ পর্যন্ত আউটার এজ হয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে, অর্থাৎ চতুর্থ উইকেটের পতনটি ঘটলো বাংলাদেশ দলের। লেট আউট সুইং, লেট মুভমেন্টটাকে একেবারেই তিনি কনসিডার করতে পারেননি, যে কারণে ব্যাটটাকে সামনে নিয়ে গিয়েছিলেন, সরাতেও পারেননি। এই জায়গাগুলো শিখতে হবে বাংলাদেশ দলের ব্যাটারদের, পরিস্থিতি সামলে নিয়ে ব্যাটিং করতে হবে। 4টি উইকেটের পতন ঘটে গেল 56 রানের মাথায়, খুবই দুর্ভাগ্যজনক। এবং নতুন ব্যাটার কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছেন। এই টাইপের ব্যাটিং সত্যি খুবই বেদনাদায়ক। জাকির ভালো ব্যাটিং করছিলেন, অন্যান্য যারা ছিলেন তাদের চাইতে তাকে একটু পজিটিভ মনে হচ্ছিল আমার কাছে, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে তিনি ফিরে আসলেন। 20 রান করেছিলেন তিনি, 76 মিনিট ব্যাটিং করেছেন, 45টি বল মোকাবেলা করেছিলেন, 3টি চারের সাহায্যে তিনি এই 20 রান করলেন। জাকির অভিষিক্ত ক্রিকেটার, তার যে অভিষেক ম্যাচ সেটিকে তিনি রাঙিয়ে রাখতে পারতেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে অফ স্টাম্পের বাইরে পড়া একটি রাইজিং ডেলিভারি, রাইজ অ্যান্ড সুইং এর মিশেল ছিল,
সাকিব আল হাসান নিউম্যান ইন দ্য মিডিল, ক্যাপ্টেন, তার উপরে এই মুহূর্তে দায়িত্ব রয়েছে। অর্থাৎ চাপের মধ্যে বাংলাদেশ, আন্ডার প্রেসারে বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের দুজন সেরা ব্যাটার এই মুহূর্তে রয়েছেন, সেরা দুজন ক্রিকেটার মুশফিক এবং সাকিব। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের এই অবস্থা থেকে কিভাবে উত্তরণের পথ দেখায়, এখন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখাতে পারবে কিনা সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের দুজন সেরা ক্রিকেটার এবং অভিজ্ঞতায় কোনো ঘাটতি নেই এই দুজনের। তারা রয়েছেন এই মুহূর্তে উইকেটে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। টপ অর্ডার টোটালি ফেল করলো বাংলাদেশের, ফেল এই জন্যই করেছে 56 রানে 4 উইকেটের পতন হয়েছে, তার মানে টোটালি ব্যর্থ তারা। প্রথম বলটি সাকিব মোকাবেলা করেছেন, অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি ছিল, অফ ড্রাইভ করেছেন, সুইট পার্ট অফ দ্য ব্যাটারি খেলেছিলেন, কিন্তু মিড অফে ফিল্ডার রাখা হয়েছে একজন, তাকে বিট করতে পারেননি। এই বল থেকে সাকিব রান পাবেন না। সমৃদ্ধ ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে আছেন সাকিব আল হাসান, তার ব্যাটিং বোলিং সব মিলিয়ে অসাধারণ একজন ক্রিকেটার। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেই হবে সাকিব আল হাসান 63তম টেস্ট ম্যাচে তিনি আছেন, 225টি উইকেট তার নামের পাশে। অ্যাজ এ ব্যাটার তার রান কত আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রানের দিক দিয়েও তিনি অনেকটা উপরেই আছেন। বাংলাদেশের হয়ে অনেক দিন ধরে তিনি ক্রিকেট খেলছেন এবং সাকিব 3 নম্বরে আছেন টেস্টে। এর আগে 63 টেস্টে তিনি রান করেছেন 4000 কত আমি একটু বলার চেষ্টা করছি, তবে 4000 রান তো তিনি পূরণ করেছেন বটে। সবার উপরে অবশ্য আমরা দেখতে পাচ্ছি মুশফিক 5235 রান করেছেন, সাকিব করেছেন 4251 রান টেস্ট ক্রিকেটে, এবং সাকিব আল হাসান অবশ্য 4251 রান সেটি দেখতে পাচ্ছি। তামিম ইকবাল 69টি টেস্টে তিনি 5082 রান করেছেন। আরেকটি বল এবারে অফ স্টাম্পের বাইরে স্টেয়ার করে দিয়েছেন, ওখানে 1 2 3 4 জন উইকেটের পেছনে। ফ্লাই স্লিপে একজনকে রাখা হয়েছে, ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপটাও ছিল, এবং এর সাথে ওভার শেষ হলো আরো একটি। 18তম ওভার শেষে দলীয় রান না, ফিল্ডারদেরকে পরিবর্তন করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছি, এবং একসাথে এক ঝাঁক ফিল্ডার তারা প্রান্ত বদল করেছিল, মনে হচ্ছিল যে ওভারটা বোধহয় শেষ হয়ে গেল, হয়নি। মোহাম্মদ সিরাজ এ পর্যন্ত 7 ওভার 5 বল তিনি করেছেন একটি মেডেন, 13 রান দিয়ে 3টি উইকেট। সিরাজ আতঙ্কে আছে বাংলাদেশের ব্যাটাররা, নিয়মিত উইকেট পাচ্ছেন তিনি, 4টি উইকেটের মধ্যে 3টি উইকেট তার দখলে। ওভারের আরেকটি বল নিয়ে যাচ্ছেন, ইনকামিং ছিল, গতিতে পরাস্ত হচ্ছেন। যথেষ্ট গতিশীল একজন বোলার মোহাম্মদ সিরাজ, যে কারণে সে গতির সাথে নেগোশিয়েট করতে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের ধুঁকতে হচ্ছে। তবে বাংলাদেশের ব্যাটাররা যে গতির বল খেলেনি তা নয়, অনেক গতিশীল বোলারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোকাবেলা করে এসেছে। আমার মনে পড়ে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 595 বা 96 রান করবার পরে সেই টেস্টে বাংলাদেশ হেরে গিয়েছিল, কিন্তু সেই নিউজিল্যান্ডের মাটিতেই কিন্তু সেই রানটা বাংলাদেশ করেছিল। সুতরাং এরকম একটি দল, এরকম ব্যাটার যারা আছেন দলটিতে, একটি বা দুটি পার্টনারশিপ কিন্তু সবকিছুকে পরিবর্তন করে দিতে পারে। যে কথা বলছিলাম যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান মুশফিকের 5235 রান তিনি করেছেন, এবং তার সাথে তামিম ইকবাল দ্বিতীয় অবস্থানে আছেন, 5082 রান করেছেন। তারপরেই কিন্তু সাকিব আল হাসান 4251টি রান তার নামের পাশে। সুতরাং প্রায় 9500-এর একটি পার্টনারশিপ বলবো না, 9500-এর রানের মালিক যারা দুজনে মিলে, সেরকম একটি জুটি কিন্তু এই মুহূর্তে উইকেটে রয়েছে। তাদের কাছ থেকে আমরা রান প্রত্যাশা করতেই পারি। মোহাম্মদ অশ্বিন রয়েছে, অশ্বিন রয়েছে এই মুহূর্তে বোলিং এন্ডে। মোহাম্মদ সিরাজ ভাবছিলাম, তিনি নন। অশ্বিন তার ওভারের দ্বিতীয় বলটি করবেন, প্রথম বলটি ডট হলো, পুশ করে দিয়েছিলেন। এবারে সাকিব ডাউন দ্য ট্র্যাকে এসেছেন। সাকিব কি ভুলেই গিয়েছেন যেটি টেস্ট নাকি ওয়ানডে নাকি টি20, এটা কিন্তু সেই প্রপার টাইম নয় যে আপনি এগিয়ে এসে স্টেপ আউট করে অন সাইডে উড়িয়ে মারবেন বা স্কাই শট খেলবেন। সাকিবের ধরনেই খেলেন, সেখানে তিনি সাকসেস। সুতরাং তাকে আসলে বলে কোনো লাভ নেই, তার মতো করেই তিনি খেলবেন। 5 বল থেকে একটি রান তিনি করেছেন এ পর্যন্ত। পরে বলটি এবারে কভার ড্রাইভ করেছেন, তবে গ্রাউন্ডে ছিল, শর্ট কভারে ফিল্ডার প্রস্তুত, সেখান থেকে কুড়িয়ে দিয়েছেন। ফিল্ডারটি হচ্ছেন পূজারা, সেখানে তিনি ফিল্ডিং করলেন। এই বল থেকে একটির বেশি রান পাবেন না। সাকিব 2 রানে পৌঁছে গেলেন এই রানের সাহায্যে। 58 বাংলাদেশের রান
4 উইকেটে এবং 58 রানে বাংলাদেশের অল আউট হওয়ার ঘটনা কিন্তু আছে এই ওয়ানডে ক্রিকেটে, সেটি অবশ্য ভারতের বিরুদ্ধে, এবং 105 রানে ভারতকে অল আউট করে দেওয়ার পরে সেই ম্যাচে বাংলাদেশ 58 রানে অল আউট হয়ে গিয়েছিল। আমার মনে আছে তাসকিন 5টি উইকেট নিয়েছিলেন এবং আরেকটি বল এবার ইনকামিং ছিল, বলটি অনেকটা স্পিন করে ভিতরে ঢোকার মুহূর্তে মুশফিক ডিফেন্সিভ মোডে খেলেছেন এবং এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। মুশফিক 8-13 বল থেকে 58 বাংলাদেশের রান 4 উইকেটে। 4 জন টপ অর্ডার ব্যাটার, তারা খুব অল্প সময়ের ব্যবধানে একই পথ দিয়ে তারা হেঁটে গিয়েছেন। সুইপ খেলেছেন মুশফিকুর রহিম, যে কারণে বল যাচ্ছে ওখানে স্কলেগ অঞ্চলে সীমানার দিকে, সেখানে অবশ্য ফিল্ডার আছেন। মুশফিক সম্পর্কে অনেকটা রিডিংটা ক্লিয়ার দলীয় অধিনায়ক লোকেশ রাহুলের। মুশফিক সাধারণত সুইপ শট খেলতে ভালোবাসেন, সুইপ শটগুলো স্কোয়ার লেগ অঞ্চল, ফাইন লেগ অঞ্চল, লং লেগ ওই প্রান্তগুলোতেই যায়, যে কারণে ওখানে ফিল্ডারও রাখা হয়েছে। 2 জন ফিল্ডারকে পরপর আমরা দেখেছিলাম। সাকিবের জন্য আবার একটু পরিবর্তন করা হচ্ছে ফিল্ডিংয়ের। এই মুহূর্তে অফ সাইডে 1, 2, 3, 4 জনকে 5 জনকে রাখা হয়েছে। একেবারে আনঅর্থোডক্স ফিল্ড কন্ডিশন, সাকিবের নাকের ডগে একজনকে রাখা হয়েছে, শর্ট কাভারে একজন, এক্সট্রা কাভার লং অফে একজন এবং পয়েন্ট অঞ্চলে শর্ট পয়েন্ট অঞ্চলে একজনকে রাখা হয়েছে। সোজা ব্যাটে খেলেছেন পুশ ব্যাক, বোলিং এন্ডে অশ্বিনের এই বলটি, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 59 বাংলাদেশ দলের রান 4 উইকেটে। 4 জন ব্যাটারকে বাংলাদেশ হারিয়েছে পর্যন্ত। বাংলাদেশ যখন ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটাররা, আমি জানি না যে কি চিন্তা চেতনা নিয়ে তারা ব্যাটিং করে, মারার যে প্রবণতাগুলো বাংলাদেশের প্রবণতা প্রত্যেকটি ব্যাটারের মধ্যে টেন্ডেন্সি, এখান থেকে বের হয়ে আসতে হবে। অতিরিক্ত শট খেলা বাংলাদেশের জন্য বিভিন্ন সময় কাল হয়ে দাঁড়িয়েছে এবং আমরা সেই উদাহরণগুলো দেখেছি। কিন্তু ঝুঁকি আপনি নেবেন, ক্যালকুলেটিভ ঝুঁকি নেবেন, এখানে খানিকটা ঘাটতি রয়েছে এবং কন্ডিশনকে অনেকটাকে হ্যান্ডেল করবার যে দক্ষতা টপ অর্ডার ব্যাটারের, সেখানে ঘাটতি রয়েছে। এই দলটিতে ওয়ান ডাউন ব্যাটার কে, এই বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল। আসলে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, নির্বাচক যারা আছেন, তাদেরকেও বিভিন্নভাবে চিন্তা করে দেখতে হবে যে আসলে কে কোন জায়গায় ফিট। এবারে বাউন্সার ডেলিভারি, ব্যাটার এই প্রান্তে সাকিব ডাক করলেন, সাকিব নয় মুশফিক ডাক করলেন, বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। নাজমুল হোসেন শান্ত, জাকির ঠিক আছে, তারা ওপেন করবে, কিন্তু অন ডাউনে কে খেলবে? লিটন তো অন ডাউনে খেলা ব্যাটার নন, তাহলে অন ডাউনে আপনি লিটনকে পাঠিয়ে দিয়েছিলেন। এর আগে কিন্তু লিটনকে আমরা 7 নম্বরে খেলতে দেখেছি। সাকিব ওয়ানডেতে 3 নম্বরে খেলতে আসেন, কিন্তু অন ডাউনে আমাদের এই টেস্ট দলে খেলার মতো খেলোয়াড় কিন্তু ব্যাটার কিন্তু রাখা হয়নি। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। মমিনুলকে নিয়ে কথা উঠছে যে মমিনুলের এই মাঠে রেকর্ড ভালো, যদিও তিনি অফ ফর্মে আছেন, তারপরেও অন্যান্য যারা সুযোগ পেয়েছেন তাদের চাইতে কি তিনি বেটার কিনা, এই বিষয়টি মানে প্রশ্ন থেকেই যায়। ইনকামিং ছিল স্টাম্পের মধ্যে, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবে না। যথেষ্ট গতি প্রডিউস করতে পারছেন, জেনারেট করছেন গতি। ওখানে মোহাম্মদ সিরাজ লম্বা একজন খেলোয়াড়, আইডিয়াল তার শারীরিক গঠন, একজন পেস বোলারের যে ধরনের দৈহিক সক্ষমতা থাকা দরকার তার প্রত্যেকটি তার মধ্যে রয়েছে। পেস তিনি পাচ্ছেন, সুইং আদায় করতে পারছেন, সারফেসটাকে কাজে লাগিয়ে নিজের যে স্কিল সেটিকে একদমই নিংড়ে দিচ্ছেন দলের কল্যাণে, দলের জন্য। এবং বাংলাদেশের ব্যাটারদের যে দুর্বলতা সেটি তিনি দারুণভাবে রিড করতে পেরেছেন, যে কারণে শর্ট বলগুলোকে কন্টিনিউ করবার চেষ্টা করছেন, আউট সুইং বল করছেন, লেট পার্ট অফ দ্য উইকেটে গিয়ে লেট মুভমেন্টটাকে বাংলাদেশের ব্যাটারদেরকে একদমই বুঝতে দিচ্ছেন না। এবার একটু ফ্লাফি ফিল্ডিং হলো, বল আউটসুইং করে বের হয়ে যাওয়ার মুহূর্তে কাট করে দিয়েছিলেন। পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, প্রথম প্রচেষ্টা আটকাতে পারেননি, সেই সুযোগ বাংলাদেশের 2 জন ব্যাটার নিয়েছেন। একটি রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। 60 এই মুহূর্তে 4 উইকেটে কে আছে এখান থেকে বাংলাদেশের ইনিংসটাকে লম্বা করবে? এই 2 জন ছাড়া মানে এই মুহূর্তে কোনো কিছু আমি কল্পনা করতে পারছি না, কেননা এই 2 জন বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা 2 জন ক্রিকেটার যদি বলি, অন্যতম তারা 2 জন, মুশফিক এবং সাকিব আল হাসান। এই 2 ব্যাটার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন তাহলেই কেবল বাংলাদেশের ইনিংসটা একটি সঠিক জায়গায়, সঠিক কক্ষপথে এগিয়ে যাবে। মোহাম্মদ সিরাজ তার ওভারের আরেকটি বল করবেন, সামনে ব্যাটার রয়েছেন সাকিব আল হাসান। ওভার উইকেট বল করেছেন তিনি, এবারে সোজা ব্যাটে খেলেছেন না, রাউন্ড উইকেট বল করছেন তিনি সাকিবের জন্য। সাকিব যেহেতু বামহাতি ব্যাটার, মিড অনে ফিল্ডিং হলো, এখান থেকে রান নেওয়ার সুযোগ পাবেন না। 2টি স্লিপ সাকিবের জন্য গালি অঞ্চলে রাখা হয়েছে, একজনকে শর্ট কাভারে রাখা হয়েছে, একজনকে মিড অনে রয়েছেন একজন, এবং স্কোয়ার লেগ, লং লেগ, এই হলো সাকিবের জন্য ফিল্ড সেট আপ।
সাকিব একটু মার্ক কুটে ব্যাটার, সবাই জানেন হিটটা তিনি করতে অভ্যস্ত, যে কারণে তার জন্য একটু আমার মনে হয় যে ফিল্ডারদেরকে বারবার পরিবর্তন করতে হচ্ছে এবং বিহাইন্ড দ্য উইকেট একাধিক ফিল্ডারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ সিরাজ ওভারের আরেকটি বল নিয়ে আসছেন, রাউন্ড উইকেট বল করছেন, ওভার শোল্ডার ডাক করলেন আন্ডার দ্য বল, সাকিব আল হাসান এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। একটু পরেই কিন্তু সূর্য ডুবু করবে এবং পড়ন্ত বিকেলে এই মুহূর্তে খেলা হচ্ছে, যেখানে বাংলাদেশ দল তারা তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে প্রথম টেস্টের, এবং অনেকটা অনুমেয় ছিল যে বাংলাদেশ আজ ব্যাটিং করবেই, এবং সেই ব্যাটিং করতে শেষ শূন্য থেকে যাত্রা শুরু হয়েছিল। নাজমুল হোসেন শান্ত তিনি শেষ পর্যন্ত 0 রান করে, অর্থাৎ কোনো রানের খাতা না খুলেই তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। সেই পথ দিয়ে আমরা ইয়াসির আলী রাব্বিকে দেখেছি যেতে, লিটনকে দেখেছি যেতে, এর সাথে ওভার শেষ হলো, ইনকামিং ডেলিভারি ছিল এবং রক্ষণাত্মক কৌশলে খেললেন সাকিব আল হাসান, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। 20 ওভার শেষে 4 উইকেটে 60 বাংলাদেশের রান। মুশফিক 17 বল থেকে 10 রান, সাকিব 10 বল থেকে 2 রান। এই দুজনের পার্টনারশিপ অনেক সময় বাংলাদেশকে কক্ষপথে ফিরিয়েছে। আজ সেরকম একটি দিন তাদের জন্য, এবং উপলক্ষ তৈরি হয়েছে, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখান থেকে দলকে টেনে তুলবার জন্য সাকিব এবং মুশফিক তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। দর্শকের উপস্থিতি অনেক বেশি সকালের তুলনায়, যেহেতু বাংলাদেশ ব্যাটিং করছে এবং অনেক দর্শক ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। সাকিব এবং মুশফিক ব্যাটিং করছে, নিশ্চয়ই করে তারা দুজন চেষ্টা করবে অন্তত পক্ষে দর্শকের যে চাওয়া সেটিকে পূরণ করবার জন্য, এবং সেই চাওয়াটা হচ্ছে একটি ভালো পার্টনারশিপ, অন্তত টাইমটাকে কিল করবার মাধ্যমে, দুজন সেটেল হওয়ার মাধ্যমে দলকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে, সেই বিশ্বাস আমরা এই দুজনের প্রতি রাখি। অনেক লম্বা লম্বা ইনিংস খেলবার কৃতিত্ব তাদের রয়েছে। মুশফিক তো ডাবল 100 তিনি 3বার তিনি করেছেন তার ক্যারিয়ারে। সাকিব তার একটি 200 রান রয়েছে, 217 রান তিনি কোনো একটি ইনিংসে করেছিলেন। সুতরাং এই ব্যাটাররা তারা আছেন, দুজন এখন ব্যাটিং করছেন, সো এদের উপরে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। অশ্বিন তার পরের বলটি করবেন, এবারে লেগ স্টাম্পের উপরে সুইপ খেলেছেন, বল যাচ্ছে ওখানে লং লেগ অঞ্চলে, বলের লাইনে ফিল্ডার কুড়িয়ে দেওয়ার আগে অবশ্য আর একটি রান যুক্ত হলো মুশফিকের ব্যাট থেকে। মুশফিক এই মুহূর্তে 11 রানে পৌঁছালেন 20 বল থেকে 61 অবশ্য বাংলাদেশের রান। 4টি মূল্যবান উইকেট টপ অর্ডারের, তাদেরকে হারিয়ে অশ্বিন 7ম ওভারে আছেন। একটি মেডেন 24 রান দিয়ে কোন উইকেট তার নামের পাশে যোগ করতে পারেননি। যে 4টি উইকেটের পতন হয়েছে বেসিক্যালি সিমাররা সেটি ভাগ করে নিয়েছেন। অশ্বিন তার ওভারের পরের বল নিয়ে যাচ্ছেন, লেগ স্টাম্পের উপরে লো করেছিল বলটি, সাকিব ওই প্রান্তে ডিফেন্ড করলেন এবং এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। ফরওয়ার্ড শর্ট লেগে একজন ফিল্ডার রয়েছেন, তিনি হচ্ছেন, তাকে আমরা ফাইন্ড আউট করবার চেষ্টা করছি, ফরওয়ার্ড শর্ট লেগে কে আছেন। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে পুশ ব্যাক করবার চেষ্টা, পরবর্তীতে অবশ্য ফিরে গিয়েছেন। মাইল্ড ইনজুরি কিন্তু আছে সাকিবের, আমরা জানি হালকা ইনজুর্ড তিনি, যে কারণে বল হাতে তিনি বল ঘোরাননি আজকে, এবং আমরা আশা করব যে অন্তত পক্ষে সেটিকে কাটিয়ে উঠে ভালো ব্যাটিং করবেন তিনি। এবারে ব্যাটার ফেসটাকে ওপেন করেছেন, টার্ন নেওয়া বলটাকে শেষ পর্যন্ত পয়েন্ট অঞ্চলে বলের লাইনের ফিল্ডার, এখান থেকে রান পাবেন না। এর সাথে 21তম ওভারে খেলা শেষ হলো, 4 উইকেটে বাংলাদেশের রান 61। মুশফিক 20 বল থেকে 21 এবং সাকিব 13 বল থেকে 2, এই হচ্ছে অবস্থা। এবং 22তম ওভারে খেলা যখন শুরু হবে তখন মাইক্রোফোনে আরো একবার পালা বদল হবে। আমন্ত্রণ জানাচ্ছি জামিলুর রহমান আপনাকে। মির্জা ফরিদ এবং জামিলুর রহমান দুজনেই কিন্তু ডুয়েল করছিলেন পার্টনারশিপে, এবং ঠিক এই মুহূর্তে মির্জা ফরিদ আপনাদের সাথে যুক্ত হচ্ছেন। 20 বল থেকে 11 রান মুশফিক এবং সাকিব 13 বল থেকে 2 রান। মির্জা ফরিদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বোরহানুদ্দিন মোল্লা আপনাকে। বাংলাদেশ দল খেলছে, 61 রান করেছে এখন পর্যন্ত, হারিয়েছে 4টি উইকেট। ভারতীয় দলের ব্যাটাররা প্রথম ইনিংসে করেছিল 404 রান, সেখান থেকে বাংলাদেশ দল এখনো 343 রানে পিছিয়ে রয়েছে। দিনের আরো 23টি ওভার বাকি রয়েছে এখন পর্যন্ত। আমরা যেটা বলছিলাম, মুশফিকুর রহিমের কথা বলছিলাম, বগুড়ার এই কৃতি সন্তান, বগুড়াতে জন্ম, 35 বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত 83টি টেস্ট ম্যাচ খেলেছেন, 152 ইনিংসে 5244 রান করেছেন। তার অ্যাভারেজ হচ্ছে 37.73, এ হারে তিনি রান করেছেন।
বিশেষ করে আমরা দেখেছিলাম একটি হাইস্ট স্কোর রয়েছে 219 রানের একটি ইনিংস, ঝলমল ইনিংস তিনি খেলেছেন। আমরা দেখেছিলাম যে 9টি শতক রয়েছে, অর্ধশত 25টি। এই ক্রিকেটার এখন খেলছেন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দর্শকদের মোটামুটি উপচে পড়া ভিড়, তারা এসেছে, খেলা উপভোগ করে চলেছে। ওই প্রান্ত থেকে বোলারকে দেখতে পাচ্ছি, অমিত যাদবকে দেখতে পাচ্ছি, তিনি দৌড় শুরু করবেন। প্যাভিলিয়ন প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন। এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন সাকিব আল হাসান, রক্ষণাত্মক ভঙ্গিতে শট, ওখানে মিডন অঞ্চলে বল চলে যায়। ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, ওখানে পুজারাকে দেখতে পাচ্ছি। পুজারা ফিল্ডিং করে বলটিকে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন। সাকিব মনে করলেন রান নিবেন, পরবর্তী সময় অবশ্য রান নেওয়া থেকে বিরত থাকলেন। 62 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। বাংলাদেশ দল শুরুতেই আজকে ব্যাটিং যে বিপর্যয়, এই কথাটি আমরা বারবার বলে থাকি। টেস্টের জন্য যেটি হওয়া দরকার সেটি অবশ্য আমরা আজকের দিনে অবশ্য দেখিনি। এবার অবশ্য বল করলেন, অত্যন্ত চমকপ্রদ একটি বল। অমিত যাদব, সাকিব প্রান্তে ছিলেন, বলটিকে ছেড়ে দিয়েছেন তিনি। পরবর্তী সময় উইকেট রক্ষক ঋষভ পান্ট, বল চলে যায় তার হাতে। এ বল থেকে কোনো রান পাবেন না। স্লিপে বিরাট কোহলি এবং রয়েছেন লোকেশ রাহুল, দুজন স্লিপে রেখে বল করে চলেছেন। এখানে যদি আমরা বলি পয়েন্ট একজন রয়েছে অফ সাইডে, ওখানে কাভার, শর্ট কাভার অঞ্চলে একজনকে দেখতে পাচ্ছি, শর্ট মিড আপ অঞ্চলে একজন দাঁড়িয়ে রয়েছেন। এবার অবশ্য বল করেছেন, আবারও গুড লেন্থে পড়েছিল, গুড লেন্থে পড়ে ভিতরে যাওয়ার মধ্যেই শেষ পর্যন্ত ব্যাটটাকে চেপে ধরলেন সাকিব আল হাসান। এ বল থেকে কোনো রান হবে না। রিভিউর একটি চিন্তা ভাবনা এখান থেকে, যেটা আমরা জায়েন্ট স্ক্রিনে দেখেছি, সেটা অবশ্য নেবেন না। রিভিউ নেওয়ার কোনো যুক্তিকতাই নেই এখানে। এখন পর্যন্ত 62 রান করেছে, 4 উইকেট হারিয়ে। 22তম ওভারে খেলা চলছে। মুশফিকুর রহিম 21 বল থেকে 12, সাকিব 16 বল থেকে 2 রান করেছেন। এবার অবশ্য আরেকটি বল করলেন, জোরের সাথে দিয়েছিলেন বলটিকে, ডাক করে গেলেন ওখানে সাকিব আল হাসান, মাথা নিচু করে বলটিকে ছেড়ে দিলেন। বল চলে গেল উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। এরপরে লোকেশ রাহুল, তিনি বলটি বুঝে নিলেন। অন সাইডে 1 2 3 তিনজনকে রেখেছেন এই মুহূর্তে। সাকিবের জন্য অফ সাইডে 1 2 3 4 5 জনকে রেখেছেন, স্লিপে রয়েছে। অত্যন্ত ভালোভাবেই ফিল্ডিং গুলোকে সাজিয়ে নিয়েছেন এই মুহূর্তে বলতেই পারি। পরবর্তী বলটি নিয়ে আবার দোষ, এবার কিন্তু বল করলেন, এবার লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন। স্কয়ার লেগ অঞ্চল, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানা বাউন্ডারি কাছাকাছি। সেখান থেকে একজন ফিল্ডার দৌড়িয়ে গিয়ে ফিল্ডিং করলেন কুলদীপ যাদব। যতক্ষণে ফিল্ডার বলটিকে ধরে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু জায়গার পরিবর্তন হয়েছে। এর সাথে আরো 2টি রান বাড়লো, 62 থেকে 64, দুবারের জন্য জায়গার পরিবর্তন করেছে। এর সাথে রান বেড়ে 64-তে পৌঁছে গেল। এর সাথে আরেকটি ওভারও কিন্তু শেষ হয়ে গেল। 22 ওভার শেষে 4 উইকেটে 64 বাংলাদেশের সংগ্রহ। দিনের আরো 22টি ওভার খেলার কথা রয়েছে, দেখা যাক কি হয়। 340 রানে পিছিয়ে রয়েছে। অতিরিক্ত খাত থেকে এখন পর্যন্ত 2টি রান এসেছে। উমেশ যাদব, আমরা দেখেছি 6 বার বল করেছেন, একটি মেডেন 24 রান দিয়ে 1 উইকেটের দেখা পেয়েছেন। অশ্বিন, তিনি 7 ওভার বল করেছেন, একটি মেডেন 24 রানে কোনো উইকেটের দেখা পাননি। বাংলাদেশের বোলারদের মধ্যে যেটি বারবার বলার চেষ্টা করেছিলাম, মেহেদী হাসান মিরাজ 4টি, তাইজুল ইসলাম 4টি, এছাড়াও খালেদ এবং এবাদত একটি করে উইকেট তুলে নিয়েছিলেন। অশ্বিন আবার চলেছেন তার আরেকটি ওভারের একটি বল করেছেন। 8ম ওভারের প্রথম বলটি থেকে রান পাবেন না। ওই প্রান্ত থেকে ব্যাটারও প্রস্তুত রয়েছেন মুশফিকুর রহিম, 22 বল থেকে 12। এবার অবশ্য পাঠিয়ে দিয়েছেন মিড উইকেট অঞ্চলে। সেখান থেকে বলটিকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদের মধ্যে জায়গার পরিবর্তন হয়েছে। একবার, দুবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। আরো 2টি রান যুক্ত হলো। রান দুটো এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। 66 রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। 23তম ওভারের খেলা চলছে। 23তম ওভারের 3য় বলটি নিয়ে দৌড় শুরু করবেন। অশ্বিনকে দেখতে পাচ্ছি মিডিয়া প্রান্ত থেকে, আমরা যে প্রান্ত থেকে কথা বলছি সেই প্রান্ত থেকেই দৌড় শুরু করবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে শুনতে পাচ্ছেন আপনারা।
শুধু বাংলাদেশ নয়, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। এবার কিন্তু আবারও খেলেছেন, আপ ড্রাইভ করেছেন, ডিফেক্সটা কাভার অঞ্চলের দিকে পাঠিয়ে দিয়েছিলেন, সেখান থেকে অবশ্য একজন ফিল্ডার বলটিকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে কিন্তু ব্যাটারদের মধ্যে জায়গার পরিবর্তন হয়েছে, রান পাবেন, একবারের জন্য জায়গার পরিবর্তন করলেন, এরই সাথে একটি রান যুক্ত হয়েছে। ৬৭ রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। যেটি বলছিলাম শুরুতেই যে উইকেটের পতন, সেই উইকেটের পতনের কথা আমরা বলছিলাম, পরপর উইকেটের পতন হয়েছিল, সেখান থেকে এই মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান তাদেরকে পুরো দায়িত্ব নিয়ে খেলতে হবে, সেই দায়িত্ব কাঁধে নিয়ে তারা খেলছেন এখন পর্যন্ত। এরপরে আমরা দেখেছি নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ তারা আসবেন, কিন্তু আমরা আশা করব না যে তারা আসুক আজকের দিনে। এবার অবশ্য খেললেন, বল চলে গেল শেষ পর্যন্ত থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল। স্টাফ এবং ফাইন লেগের থার্ড ম্যান এবং ফাইন লেগের মধ্য দিয়ে কিন্তু বল চলে গেল উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। 4টি রান, এর সাথে আরো 4টি রান যুক্ত হলো। 71 রানে পৌঁছে গেল বাংলাদেশ দলের দলীয় রান, 71-4 উইকেটে। পরবর্তী বলটি নিয়ে আবার দৌড় শুরু করলেন, বল করলেন, আবার কিন্তু তুলে মারার চেষ্টা, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য কোনো রান পাবেন না অশ্বিন। এরই সাথে আরেকটি ওভার শেষ হয়ে গেল, 23 ওভার শেষে 4 উইকেটে 71 বাংলাদেশের সংগ্রহ। দুপরাজিত ব্যাটার এখন পর্যন্ত মুশফিকুর রহিম 24 বল থেকে 15, 21 বল থেকে সাকিব এখন পর্যন্ত 2 রানে ব্যাট করে চলেছেন। বাংলাদেশের 4 জন ব্যাটার তারা সাজঘরে ফিরে গেছেন, নাজমুল শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, রাব্বি চৌধুরী এবং লিটন কুমার দাস তারা সাজঘরে ফিরে গেছেন। এই জুটি কোথায় গিয়ে থামে সেই কথাগুলো আপনাদেরকে এই প্রান্ত থেকে অর্থাৎ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমি মির্জা ফরিদ আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে। 4 উইকেটে 71 বাংলাদেশের সংগ্রহ। সাকিব 21 বল থেকে 2, 24 বল থেকে মুশফিকুর রহিম 15। প্রান্ত থেকে বোলার তিনি দৌড় শুরু করলেন, মুশফিকুর রহিম আলতু করে ওখানে খেলেছেন, ওখানে শট মিড অফ অঞ্চলে পাঠিয়েছেন। উমেশ যাদব তিনি তার 7ম ওভারের প্রথম বলটি করলেন। আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত উমেশ যাদব নামের পাশে উইকেট লিখিয়েছেন একটি, 24 রান দিয়ে একটি উইকেট নামের পাশে লিখিয়েছেন। ভারতীয় দলের রান ছিল 404, সেখানে থেকে জবাব দিতে গিয়ে বাংলাদেশ দলের ব্যাটার এখন পর্যন্ত সংগ্রহ করেছে 71, 4 উইকেট হারিয়ে 333 রানে পিছিয়ে রয়েছে। ওই প্রান্ত থেকে আবারও এবার কিন্তু লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন, ফ্লিক শট দিয়েছেন, স্কয়ার লেগ অঞ্চলের দিকে বল চলে যাচ্ছে, ফিল্ডারও ছিলেন ওখানে কুলদীপ যাদব, তিনি ফিল্ডিং করে বলটিকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে 2 ব্যাটারের মধ্যে একবারের জন্য জায়গার পরিবর্তন ঘটলো, এর সাথে একটি রান যুক্ত হলো। বাংলাদেশ দলের 72 রানে পৌঁছে গেল বাংলাদেশ দল 4 উইকেট হারিয়ে। ভারতীয় দলের প্রথম ইনিংসে করেছিল তারা ভারতের ব্যাটাররা 10 সবকটি উইকেট হারিয়ে অর্থাৎ 404 রান। সেই জবাব দিতে গিয়ে বাংলাদেশ দলের 4 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। প্রান্ত দিকে বোলার দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু বাপা লেন্থের বল ছিল স্টাম্পের মধ্যে, আলতু করে লেগের দিকে ঘুরিয়ে দিয়ে কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। ওখানে সতীর্থ ফিল্ডার একজন ছিলেন পূজারা, তিনি বলটিকে তুলে ফেরত পাঠালেন। যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে তার আগেই কিন্তু তড়িৎ গতিতে জায়গার পরিবর্তন হচ্ছে। 73 রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। 24তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চলমান টেস্ট সিরিজ অর্থাৎ 2 টেস্টের প্রথম টেস্ট ম্যাচ গতকালকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন আমরা রয়েছি। দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে চলেছে। ওই প্রান্ত থেকে বোলার দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু চমৎকার গাইড করে দিয়েছেন, থার্ড ম্যান অঞ্চলে বল চলে যাচ্ছে, সেখানে ফিল্ডারও প্রস্তুত রয়েছে। কুলদীপ যাদব তিনি ফিল্ডিং করে বলটিকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু জায়গার পরিবর্তন হয়েছে, এর সাথে আরেকটি রান যুক্ত হলো। 74 রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। মুশফিক পৌঁছে গেছে 17 রানে। সাকিব আল হাসান তিনি আছেন এখন পর্যন্ত 3 রান নিয়ে ব্যাট করে চলেছেন, 22টি বল তিনি খেলেছেন। টেস্ট ক্রিকেটের এই আজকের দিনে বাংলাদেশের ব্যাটারদের যে ব্যাটিং এর
বিপর্যয়, সেটি কিন্তু আমরা বলেছি, ব্যাটিং বিপর্যয় বলেছি। 4 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। এরপরে সাকিব এবং মুশফিকুর রহিম বিজ্ঞ ক্রিকেটার তারা মাঠে রয়েছেন। এই জুটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে মূল্যবান একটি জুটি। এই দুজন ব্যাটার দেখা যাক কি করতে পারেন, সেই কথাগুলো তুলে ধরবো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে। সাকিব এখন পর্যন্ত 3, অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম তিনি রয়েছেন 17 রানে। উমেশ যাদব 7ম ওভারের বল করে চলেছেন। শেষ বলটি নিয়ে দৌড় শুরু করবেন তিনি। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করলেন। এবার কিন্তু সাকিব আল হাসান আলতো করে অন ড্রাইভ করেছেন। শর্ট মিড অন অঞ্চলে বল চলে যায়। এ বল থেকে কোনো রান পাবেন না। এরই সাথে আরেকটি ওভার শেষ হয়ে গেল ডট বলের মাধ্যমে। 24 ওভার শেষে 4 উইকেটে 74 বাংলাদেশের সংগ্রহ। দিনের আরো 20টি ওভার বাকি রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। এর আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাংলাদেশ 2-1 জয়লাভ করেছিল সিরিজ ভারতের বিপক্ষে। সেটি আমরা দেখেছি। ছোট্ট একটি পানির বিরতি লক্ষ্য করছি এই মুহূর্তে যোগ দিবেন আমার সাথে বোরহানুদ্দিন মোল্লা। মির্জা ফরিদ, আমরা টি ব্রেকের কথা বলছিলাম। মূলত টি ব্রেক ইনিংস ব্রেকের মাঝখানে যে সময়টুকু, ওই সময় হয়ে গিয়েছে। সুতরাং এখন ধারাবাহিকভাবে খেলা হবে যে নির্ধারিত সময়, সেই সময় পর্যন্ত। তার মধ্যে 90টি ওভার শেষ করতে হবে। যদি সেই সময়ের মধ্যে না হয় তাহলে ফ্লাড লাইট জ্বালিয়ে বাকি ওভারগুলো শেষ করতে হবে। গতকাল 90 ওভারে খেলা হয়েছিল। আজ এ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে আমরা 24টি ওভার শেষ হতে দেখেছি। পক্ষান্তরে ভারত তারা আজকের দিনে টোটাল কত ওভার খেলেছে আমরা বলতে পারবো। 143 ওভার তারা খেলেছে আজকের দিনে। সেখানে বাংলাদেশের 20 ওভার, 43 আর 20 53। তার মানে এখনো পর্যন্ত ঠিক এখান থেকে 27 ওভার, 20 ওভার বাকি রয়েছে, তাই না? হ্যাঁ, সেটি দেখতে পাচ্ছি। ওভার লেফট 20 ওভার্স এখনো পর্যন্ত বাকি আছে। 24 ওভার বাংলাদেশ খেলেছে। আর ওদিকে গতকাল যেহেতু 90 ওভার খেলেছিল, ইনিংসের মাঝখানে খানিকটা টাইমও লস হয়েছে। আমার মনে হয় যে সব মিলিয়ে একটু বোধহয় এক্সটেন্ড টাইম হয়তো বা নিতে পারে, এক্সটেন্ড হতে পারে এই সেশনটা। আমরা সেটি দেখব, সময় বলে দিবে, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। 74, অর্থাৎ সময়ের দিক দিয়ে আমি বলছি, 74 রান এই মুহূর্তে 4 উইকেটে বাংলাদেশের। এবং ব্যাটিং বিপর্যয়ের যে ধারাবাহিক গল্পগুলো আমরা সাধারণত মাইক্রোফোন থেকে জানিয়ে থাকি আপনাদের, সেই বৃত্তের থেকে বাংলাদেশ দলের ব্যাটাররা আজও বের হয়ে আসতে পারেনি। এবং টপ অর্ডারের 4 জন ব্যাটারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা বাংলাদেশ দলকে অনেক বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এই জন্যই বলছি যে 404 রান প্রথম ইনিংসে ভারত করেছিল, তার জবাবে বাংলাদেশ দল 74 রানের মধ্যে 4টি ব্যাটারকে তারা হারিয়েছে। বিশেষ করে নাজমুল শান্ত রয়েছে সেই তালিকায় সবার উপরে। তারপরে ইয়াসির আলী রাব্বি রয়েছেন, লিটন রয়েছেন, জাকির সেখানে আছেন। 4 জন ব্যাটারকে বাংলাদেশ এ পর্যন্ত হারিয়েছেন। এই দুজনের উপরে আস্থা রাখা যায়, কেননা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে জুটিগুলোর গল্প যদি আমরা বলি, সেখানে পঞ্চম উইকেটের জুটিতে যে রেকর্ড সর্বোচ্চ রান 359 রানের একটি পার্টনারশিপ এই দুজনের মধ্যে হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। এবং সেখানে সাকিব 217 রান করেছিলেন। সেই যে মহাকাব্যিক একটি ইনিংস, যদিও শেষ রক্ষা করতে পারেনি নিউজিল্যান্ডের মাটিতে, সেই টেস্টে বাংলাদেশ হেরে গিয়েছিল, দুঃখজনকভাবে হলো সত্য যে। সুতরাং এই দুজনের পার্টনারশিপ কিন্তু জমে যায় অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি। আপনারা যথার্থ বলেছেন যে সেই কথা মনে পড়ে যায়। তখন বাংলাদেশ বেতার সেই খেলাটির চলতি ধারাবাহিক প্রচার করেছিল, সেখানে কথা বলার মতো সুযোগ হয়েছিল যখন সাকিব এবং মুশফিকুর রহিম এটি ইনিংস খেললেন। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করে চলেছে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত 4 উইকেট হারিয়ে 74 রান সংগ্রহ করেছে। 24 ওভার খেলেছে আজকের দিন এখন পর্যন্ত। দিনের আরো 20টি ওভার বাকি রয়েছে। দুবারিজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং রয়েছেন সাকিব আল হাসান। দেখা যাক নামের প্রতি কতটুকু তারা সুবিচার করতে পারেন। বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলে ভারতীয় দলের যে সংগ্রহ ছিল 404, সেই জবাব দিতে গিয়ে এখনো পিছিয়ে রয়েছে 330 রানের। এ প্রান্ত থেকে কুলদীপ যাদবকে দেখতে পাচ্ছি। কুলদীপ যাদব প্রথমবারের মতো তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন। মিডিয়া প্রান্ত থেকে কুলদীপ যাদব তিনি অবশ্য বল করবেন।
ওই প্রান্তে ব্যাটার প্রস্তুত ছিলেন মুশফিকুর রহিম, আলতো করে ঘুরিয়ে দিয়েছেন স্কয়ার লেগ অঞ্চলের দিকে, ঘুরিয়ে দিয়ে কিন্তু তড়িৎ গতিতে একবারের মতো জায়গার পরিবর্তন করলেন, একবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। এরই সাথে একটি রান যুক্ত হলো, 75 রানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। দলের স্কোর এখন হচ্ছে 75, 4 উইকেটে। কুলদীপ যাদব তিনি অবশ্য এই প্রান্ত থেকে বল করে চলেছেন। সাকিব মোকাবেলা করবেন তাকে এবার, সাকিব আল হাসান, এবং সামনের পা ভর করে সামনে একটু উইকেট থেকে বেরিয়ে এসে খেলার চেষ্টা করলেন, খেলতে পারলেন না। শেষ পর্যন্ত কিন্তু যা হওয়ার তাই হলো, এবং এরই সাথে কিন্তু আরেকটি উইকেটের পতন কিন্তু ঘটে গেল, অর্থাৎ পঞ্চম উইকেটের কথা আমাদেরকে বলতে হবে। সাকিব কি খেললেন এটি বরণ ভাই? একদমই সাকিব ডাউন দ্য ট্র্যাকে সেই বলটি খেলার চেষ্টা করলেন, অফ ব্যালেন্স অবশ্যই ছিলেন তিনি, ব্যাটের উপরে কোনো নিয়ন্ত্রণই তার ছিল না। শেষ পর্যন্ত বল এজ হয়ে চলে গেল উইকেট রক্ষক নাকি স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাতে আমরা বলবো। বলটি টার্ন নিয়েছিল কিন্তু হ্যাঁ, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওখানে শেষ পর্যন্ত বিরাট কোহলির হাতে ধরা পড়লেন সাকিব আল হাসান। সাকিব যদি তিনি জায়গায় দাঁড়িয়ে অনমেরিট খেলার চেষ্টা করতেন, টার্নটাকে একটু তিনি ক্লোজ লুকে দেখতে চেষ্টা করতেন, তাহলে কিন্তু এই বলটি ছেড়ে দিতে পারতেন। তা না করে একটু আগে ভাগেই তিনি চলে এসেছিলেন। আমার মনে হয় যে স্পিনটাকে তিনি কাট আপ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি হলো না। বল তাকে বিট করে চলে গেল ব্যাটে, এবং ব্যাট থেকে শেষ পর্যন্ত চলে গেল স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে, অর্থাৎ পঞ্চম উইকেটের পতন বাংলাদেশের ঘটে গেল। সাকিব 75 রানের মাথায় তিনি আউট হলেন, তার জার্সি নাম্বারও কিন্তু 75, ঠিক সেখানেই তিনি থেমে গেলেন। দুঃখজনক। সাকিব অ্যাজ এ ক্যাপ্টেন তার কাছ থেকে আরো একটু দায়িত্বশীল ব্যাটিং আমরা প্রত্যাশা করছিলাম, যদিও তিনি খানিকটা ইনজুরিতে আছেন, বল করেননি তিনি আজকের দিনে, এবং একটু ছটফট করছিলেন উইকেটে। সাকিব সাধারণত এইভাবেই সেট হন, অর্থাৎ একটু শর্ট খেলবার টেন্ডেন্সি তার মধ্যে শুরু থেকেই থাকে। এভাবে তিনি মেরে মেরে পরবর্তীতে সেট হওয়ার যে নজির তার ক্ষেত্রে আমরা দেখেছি, সেটি তিনি চেষ্টা করেছিলেন। বাট এক্ষেত্রে কুলদীপের এই বলটি তিনি একদমই রিড করতে পারেননি, এবং যখনই ডাউন দ্য ট্র্যাকে আসলেন তখনই কিন্তু একটা বাড়তি টার্ন পেল, সেই টার্নে ব্যাটটাকেও তিনি লুকাতে পারেননি, এবং ব্যাটের এজ হয়ে বল চলে গিয়েছিল স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। নুল হাসান শট এসেছে, 8টি ম্যাচ খেলেছে, 15 ইনিংসে 338 রান করেছে, 3টি অর্ধশতক দ্বারা এসেছে, সর্বোচ্চ হচ্ছে 64। নুল হাসান সোহান তিনি অবশ্য এসেছেন। সোহানের কথা বলছিলাম, সোহান এসেই তিনি কিন্তু একটি 4-এর মার মারলেন। সোহান, নুল হাসান সোহান তিনি এসেছেন এবং প্রথম বল থেকে 4-এর মার উপহার দিলেন। 4 বড় কথা নয়, এই মুহূর্তে টিকে থাকতে হবে, দলকে যে আগামী যে দিনগুলো রয়েছে সেগুলোকে খেলতে হবে। এখনো 325 রানে পিছিয়ে রয়েছে। পরবর্তী বলটি নিয়ে কুলদীপ যাদব, এবার কিন্তু আবারও আবেদন সমস্যার আবেদন হয়েছে, ক্যাচ আউটের আবেদন হয়েছিল, সেখান থেকে রিভিউ নেবেন কিনা সেটিও আমরা দেখব। ওখানে সম্ভবত নেবেন না, আবেদনটা করেছেন এই কারণেই যে যেহেতু পরপর আমরা দেখলাম যে ব্যাটাররা আউট হয়ে যাচ্ছেন, এটি যদি একটু আবেদন করা যায়, শুধু ফিল্ড আম্পায়ার যিনি রয়েছেন তিনি যদি উইকেট দিয়ে দেন, সেরকম একটা আবেদন তারা সমস্যার আবেদন করেছিলেন। যা হোক, শেষ পর্যন্ত এই প্রান্ত দিকে কুলদীপ যাদবকে দেখতে পাচ্ছি। প্রথম ওভারে এসেই তিনি সফলতার মুখ দেখেছেন, সাকিবের মতো ব্যাটারকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন, বিদায় করতে সক্ষম হয়েছেন, তিনি তাকে বিদায় করে দিয়েছেন। এই প্রান্ত থেকে আবারও যাচ্ছেন, ওই প্রান্তে প্রস্তুত রয়েছেন সোহান প্রস্তুত। এবার অবশ্য বল করলেন, ঠিকভাবে খেলতে পারেনি পরবর্তী সময় উইকেট রক্ষক, তিনি অবশ্য উইকেটে ভেঙে দিয়েছেন, কোনো বিপদ অবশ্য হবে না এক্ষেত্রে। কুলদীপ একজন ভয়ঙ্কর বোলার, আপনি কুলদীপ সম্পর্কে অবশ্যই সকলে জানে যে তিনি একজন বামহাতি রিস্ট স্পিনার, সুতরাং তার বল দুই প্রান্তেই তিনি ঘোরাতে পারেন। লেগ ব্রেক বোলার যখন গুগলি ডেলিভারিগুলো দেন সেটাও তিনি করতে পারেন, আবার অফ ব্রেকদের মতো তিনি দোসরাও তিনি করতে পারেন, যে কারণে তার বল মোকাবেলাটা করাটা কিন্তু খুবই টাফ হবে বাংলাদেশের ব্যাটারদের, এবং তার নজির আমরা দেখতে পাচ্ছি। পরপর 2টি বলেই কিন্তু পরাস্ত হলেন, ওখানে কোনোভাবেই খেলতে পারছেন না সোহান, এবং এই প্রান্ত থেকে মুশফিক এগিয়ে গিয়েছেন। রিভিউ নেবে কিনা, রিভিউ শেষ পর্যন্ত নিয়েছে ভারতীয় দল, এবং কতটা টার্ন পাচ্ছেন কুলদীপ যাদব
মারাত্মক ধরনের টার্ন পাচ্ছেন এবং বাংলাদেশের ব্যাটাররা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না এবং তাকে রিড করাটাও কঠিন হয়ে যায়। ডানহাতি ব্যাটারের জন্য সাধারণত তার বলগুলো বের হয়ে যাওয়ার কথা লেগ ব্রেক করে, কিন্তু সে বলগুলোকে তিনি টার্ন করে ভিতরে ঢুকাতে পারেন, আবার বাইরেও বের করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম বামহাতি ব্যাটারের জন্য তার বলগুলো ইন করার কথা ভিতরে, কিন্তু সেই বলগুলোকে তিনি বাইরেও নিতে পারেন। সুতরাং এরকম একজন স্কিলফুল বোলার তাকে মোকাবেলা করাটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে দ্বিতীয় দিনের শেষ বিকেলেই যদি এই ধরনের দৃশ্য হয়, তাহলে থার্ড ডে ফোর্থ ডে এই টেস্টের জন্য কি অপেক্ষা করছে আই ডোন্ট ওয়ান্ট টু সে। বুরহান ভাই, আসলে আপনি যেটি বলেছেন, এখানে যেটি অপেক্ষা করছে বাংলাদেশ যখন ব্যাট করতে আসে তাদের জন্য আমরা বরাবরই দেখে থাকি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটার কিন্তু অনেকটাই সেফ জোনে থাকবেন। ব্যাটটা যখন ক্রস করে যাচ্ছিল বল, ঠিক তখন কিন্তু ব্যাটের কোনো ইনভলভমেন্ট ছিল না। এখন দেখা হবে এলবিটা ছিল কিনা। পিচিং আউটসাইড অফ স্টাম্প, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস, আম্পায়ার্স কল, যে কারণে এলবিটাও হবে না। দুটি চেক একবারে করা হলো এবং রিভিউ রিটেন করবে ভারতীয় দল, যেহেতু উইকেটটাকে 50% কম আঘাত করেছিল এবং আম্পায়ার্স কল শেষ পর্যন্ত রিভিউ রিটেন করেছে ভারত। দুটি পরীক্ষা এখানে হলো, একটি ব্যাটের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, দ্বিতীয়টি ছিল হচ্ছে লেগ বিফোর উইকেটের, এবং সেখানেও কিন্তু ব্যাটার বেঁচে গিয়েছেন নুরুল হাসান সোহান। তবে রিপ্লাই দিতে পারছে না বাংলাদেশ দলের ব্যাটাররা কুলদীপের এই মানে বৈচিত্র্যময়ী বোলিং এর ডাইভার্সিটি, টোটাল প্যাকেজ অফ ডাইভার্সিটি। বুরহান ভাই, আপনি যেটি বললেন যে উইকেটের চরিত্রের কথা বললেন, আমরা এর আগে এই টেস্টের আগ পর্যন্ত 5টি টেস্টের যে পরিসংখ্যানে দেখেছি, সেখানে প্রথম দিনে যেটি রান হয়েছিল 268, উইকেট গিয়েছিল 5টি, আমরা গতকাল 6টি দেখেছি। দ্বিতীয় দিনের খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা যে 5টি টেস্টের কথা বলছিলাম যে 255 রান হয়েছিল, 10টি উইকেটের পতন হয়েছিল। আজকের দিনে কিন্তু 9টি উইকেটের পতন হয়েছে। এছাড়াও আমরা তৃতীয় দিনের যে চরিত্র দেখেছিলাম 222, সেখানে 11টি উইকেটের পতন হয়েছিল। এছাড়াও চতুর্থ দিনে 215 রান, সেখানে 8টি উইকেটের পতন হয়েছিল এবং পঞ্চম দিনে 159 রান করতে গিয়ে 4টি উইকেটের পতন হয়েছিল। এই যে 5টি টেস্ট ম্যাচের আগে হয়েছে, সেই চরিত্রটা কিন্তু আমরা তুলে ধরলাম। আসলে বাংলাদেশের যেটি করতে হবে, তাদের আজকের দিনে এই দুই ব্যাটারকে, অর্থাৎ সোহান এবং আমরা যেমনটি বলেছিলাম সাকিব এবং মুশফিক শেষ করবে, সোহান এবং মুশফিকুর রহিমকে শেষ করতে হবে। জানি না শেষ পর্যন্ত শেষ বিকালে তারা কি করতে পারে। আবেদন হচ্ছে, বারবার পরাস্ত হচ্ছে ব্যাটাররা। কুলদীপ যাদব, তিনি আমরা দেখেছি যে খেলতে এসেছিলেন, প্রথমে তিনি তার নামের পাশে উইকেট বসাতে সক্ষম হয়েছেন। উমেশ যাদবকে আমরা দেখেছি, এখন পর্যন্ত 7 ওভার বল করেছেন, একটি মেডেন দিয়ে 27 রানে একটি উইকেটও পেয়েছেন তিনি। মোহাম্মদ সিরাজের কথা বলছিলাম, মোহাম্মদ সিরাজ এখন পর্যন্ত নামের পাশে 3টি উইকেট তিনি বসিয়েছেন, 3টি উইকেট তার ঝুলিতে তিনি নিয়ে নিয়েছেন। প্রান্তে আমরা দেখতে পাচ্ছি তিনি রিভিউ কিন্তু নিয়েছেন ভারতীয় দল। উপর্যুপরি বাংলাদেশ দলের ব্যাটারদের যে তাদের যে পরাস্ত হওয়ার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, বিট হচ্ছে বারবার কুলদীপের বলে, এবং এবার অবশ্য যে বলটি তিনি খেলার চেষ্টা করলেন লেগ স্টাম্পের বাইরে ছিল, সেটিকে তিনি সুইপ খেলবার চেষ্টা করেছিলেন। ব্যাটের টো এন্ডে কি ফাইনালি লেগেছে কিনা সে বিষয়টি চেক করা হচ্ছে। একটি ভালো আবেদন ভারতের জন্য, এবং কোথায় চোখ, কোথায় ব্যাট, কোথায় শরীর, একেবারেই মানে অফ ব্যালেন্স নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত অবশ্য সিদ্ধান্তটি হয়তো আম্পায়ারের আমাদের অপেক্ষা থাকতে হবে। একটা বিফ কি লক্ষণীয় কিনা সেটা ইয়ারেরও হতে পারে, এবং যখন ব্যাটটা প্লেস করেছিলেন তিনি অন সাইডে, ঠিক সেই মুহূর্তে চোখটাকে সরিয়ে নিয়েছিলেন এবং বলের লাইনটাকেও তিনি ঠিকমতো বুঝতে পারেননি, জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করতে চেয়েছিলেন। এবং যেখান থেকে বলটি প্রথমে যায় টার্ন নিয়ে ব্যাট এবং ব্যাটের মাঝখান দিয়ে বের হওয়ার সময় কোনো বিফ আমরা দেখিনি। বিফটা কিন্তু পরবর্তীতে আসে, এবং সেটি অবশ্য ব্যাটের কোনো ইনভলভমেন্ট থেকে কিনা সেই বিষয়টাই চেক করা হচ্ছে এই মুহূর্তে। একটি টাফ ডিসিশন ফর থার্ড আম্পায়ার, তবে দেখে মনে হচ্ছে যে ব্যাটার হয়তো বা সেফ থাকবেন, এবং শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তটা কিন্তু পরিবর্তন করা হলো। বাংলাদেশে কিন্তু রিভিউটা নিয়েছিল না 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 শেষ পর্যন্ত অবশ্য আম্পায়ার তিনি
তার সিদ্ধান্তে অটল থাকলেন। আমরা যেটি দেখলাম ৭৯-৫ উইকেটে এবং ভালো একটি মানে ওভার, ইভেন্টফুল বলতেই হবে ভারতীয় দলের জন্য। ফারেন্ট থেকে উমেশ যাদবকে দেখতে পাচ্ছি, তিনি অ্যাটাকে এসেছেন প্রথম বলটি, এবং প্রথম বলটি মোকাবেলা করলেন ওখানে মুশফিকুর রহিম। এই বল থেকে না রান নেওয়ার কোনো সুযোগ নেই। চরম ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ দলের জন্য এবং চাপ রয়েছে, প্রচন্ড চাপে চাপে বাংলাদেশ দলের ব্যাটাররা বিধ্বস্ত হচ্ছে এবং তার ফলাফল স্বরূপ 5টি উইকেট অলরেডি নিতে পেরেছে ভারতীয় দল। শেষ বিকেলের খেলা, এই সময়টা বাংলাদেশের জন্য রুখে দেওয়াটা কঠিন হবে এবং ভারতের বোলার, দলীয় অধিনায়ক সহ অন্যান্য যারা আছেন তারা একসাথে চেপে ধরবার চেষ্টা করবে বাংলাদেশ দলকে। কারণ আমাদের উইকনেস তারা ভালো করেই জানে যে কোন জায়গাগুলোতে আমাদের দুর্বলতা, কনসেন্ট্রেশন কখনো কখনো হারিয়ে যায় যখন শেষ বিকালের শেষ অঙ্কটুকু, শেষ দৃশ্যটুকু টেস্ট ক্রিকেটের হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশ দল সেখানে ব্যর্থ হয়েছে। ৩-৪টি উইকেট হাতে রয়েছে, আমরা প্রত্যাশা করেছি যে আগামীকাল তারা ব্যাট করতে আসবে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ৩-৪টি উইকেটের পতন হয়েছে। এরকম দৃশ্য কিন্তু আমরা অনেকবার দেখেছি। সুতরাং শঙ্কিত আমি বাংলাদেশ কতটুকু রুখে দিতে পারবে। বরুণ ভাই, আপনি যেটি বলেছেন যে বাংলাদেশের শঙ্কিত, আপনি বাংলাদেশে এর আগে আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার সাথে 43 রানে কিন্তু তারা অল আউট হয়েছিল। সেই কথাগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের দিনেও যেটি দেখেছি যে ৭৯ রান করেছে, ইতিমধ্যেই কিন্তু 5টি উইকেটের পতন হয়েছে। পরন্ত বিকেলে ব্যাট করে চলেছে। পরন্ত বিকেলে যে উইকেটের পতন আমরা দেখে থাকি, এটিকে ধরে রাখে খেলতে হবে। সেই কাজের কাজটা এখন কে করবেন? সেই দায়িত্বশীল ব্যাটার হিসাবে যিনি দায়িত্ব পালন করে আজকে দিনটিকে শেষ করতে পারবেন, মুশফিকুর রহিম রয়েছেন এখানে, আমরা কিন্তু তার কথাই বলছিলাম। 19 ওভার এখনো বাকি আছে আজকের দিনে, কিন্তু সময়টা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমার মনে হয় ফ্লাড লাইট একটু পরেই জ্বলবে এবং এক্সটেন্ডেড হতে পারে এই দ্বিতীয় সেশনটা যদি ওভারগুলোকে টোটাল করতে হয়। ওই প্রান্ত থেকে উমেশ যাদব তার ওভারের আরো একটি বল নিয়ে আসছেন, তিনি ওভার উইকেট বল করছেন। এবারে খাটো লেংথে ছিল, পুল খেলেছেন, গ্যাপ খুঁজে নিয়ে শেষ পর্যন্ত বল যাচ্ছে সীমানার দিকে, গড়িয়ে গড়িয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সোহানের ব্যাট থেকে 4টি রান যুক্ত হলো। এই মুহূর্তে উইকেটটাকে ইনট্যাক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। রান তো অবশ্যই আছে এখানে এবং এই উইকেটে যে রান রয়েছে তার প্রমাণ কিন্তু আমাদের ব্যাটারদের ব্যাট চালানোর দৃশ্য দেখেই আমরা বুঝতে পারছি। খুব যে আনইভেন কোনো কিছু হয়েছে, বাংলাদেশ যখন ব্যাটিং করছিল বাংলাদেশের 5 জন ব্যাটার যেভাবে আউট হয়েছেন, কোনো যে আনপ্লেয়েবল বলে আউট হয়েছেন তা বলবো না, তবে রিপ্লাইটা ঠিক মতো দিতে পারেননি। সেন্স অফ আর্জেন্সি, এই বিষয়গুলো বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখি না, যে কারণে পরপর 4টি উইকেট এবং পরবর্তীতে সাকিবের উইকেটটিও কিন্তু পতন ঘটলো। উমেশ যাদব তার ওভারের 5ম বলটি নিয়ে আসছেন তিনি, এবারে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে উইথ সুইং বলটাকে গ্লান্স করে দিয়েছিলেন। ওখানে লং লেগ অঞ্চলে ফিল্ডার বলের অপেক্ষা আছেন। কুড়িয়ে দেওয়ার আগে অবশ্য আরো একটি রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। 85 বাংলাদেশ 5 উইকেটে। 5 জন ব্যাটার আউট হয়েছেন। শান্ত তিনি অফ দ্য মার্কে যেতে পারেননি, একেবারে ডাক মেরেছেন তিনি। পরবর্তীতে জাকির হাসান তিনি মোটামুটি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ এবং মনে হয়েছিল যে আত্মবিশ্বাসী তিনি, কিন্তু পরবর্তীতে তিনিও তার ইনিংসটাকে লম্বা করতে পারেননি। দেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, লিটন তো ভালোই চালিয়ে খেলছিলেন কন্ডিশন অনুযায়ী, তিনিও কিন্তু নিজেকে শেষ রক্ষা করতে পারেননি। এর সাথে 26তম ওভারে খেলা শেষ হলো। এই বলটি ডাক করেছিলেন ওখানে মুশফিক, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্যই বল থেকে বাংলাদেশ দলের ব্যাটাররা পাবেন না। পরন্ত বিকেল, সূর্য একেবারেই অনেকটা নুয়ে পড়েছে পশ্চিম আকাশে। যে কোনো মুহূর্তে সূর্যকে আমরা হারিয়ে ফেলবো আজকের দিনের মতো, এবং তখন বা তার আগেই ফ্লাড লাইট জ্বলবে। এবং পরন্ত বিকালে যে দৃশ্য আমাদের চোখের সামনে, অনেকটাই স্বস্তির নিঃশ্বাস অবশ্যই ভারতীয় শিবিরে, কেননা তারা 404 রান করবার পরে বাংলাদেশ দলের উপরে যে ধরনের চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছে। ফ্লাড লাইটের আলো কিন্তু জ্বলবে। আমি যখনই বললাম যে আলো জ্বলার সম্ভাবনা রয়েছে, তখনই আমার মনে হয় যে যারা কলাকুশলী ওখানে আছেন তারা শুনেছেন আমার কথাটি এবং আলো কিন্তু জ্বলছে একটু একটি করে। এই আলো জ্বলার দৃশ্যগুলো যদি বাংলাদেশের ব্যাটারদের সাথে তাল মিলিয়ে জ্বলতো, একটু একটু আলো জ্বলতো বাংলাদেশের ব্যাটিং লাইনে, সেক্ষেত্রে আমার মনে হয় যে মাঠটা আরো বেশি আলোকিত হতো। সে আলো ছড়িয়ে পড়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সে আলো হতো উপলক্ষ, উদযাপন করবার উপলক্ষ। সে আলো কিন্তু ছড়াতে পারেনি বাংলাদেশের
টপ অর্ডারের যারা আলো জ্বালানোর দায়িত্বে ছিলেন, বিশেষ করে নাজমুলকে দিয়ে সেই যাত্রা শুরু হয়েছিল উইকেট পতনের। লেগ বাই শুধু একটি রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। উইকেটটাকে ইনট্যাক্ট করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ লাস্ট পার্ট অফ দ্য ডে। ভেরি ইম্পর্টেন্ট এই অর্থেই বলছি যে যদি অন্তত পক্ষে একটি জুটি তারা তৈরি করতে পারে সেটা কিন্তু খুবই ভালো হবে। আমি একটি তথ্য দিতে চাই, এলবিডব্লিউর ব্যাপারটি আপনারা অনেকেই দেখছেন যে লেগ বিফোর উইকেটের শিকার হচ্ছেন ব্যাটাররা। মূলত এই লেগ বিফোর উইকেটের যে প্রচলন সেটি 1774 সালে প্রথম ক্রিকেটের সাথে পরিচিতি লাভ করে। পরবর্তীতে 1839 সালে এই আইনটির সংশোধন করা হয় এবং ফাইনালি আমরা জানি যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে 1972 সালে এই আইনটির আবারও পরিবর্তন আনা হয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে চলছে। 1990 সালে একদম পরিপূর্ণভাবে কিছু আইন সংশোধন করে এটাকে এস্টাবলিশ করা হয়। তার মানে আমরা 1774 সালে প্রথমে এই এলবিডব্লিউর আইনটি ক্রিকেটের সাথে আমরা দেখতে পেয়েছি বা সেখান থেকে শুরু হয়েছে। এই প্রান্ত থেকে কুলদীপ, একজন ড্রেডফুল বোলারের নাম, ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের জন্য। লো করেছিল বলটি, লো ট্রেজেক্টরি, দুই প্রান্তে বল ঘোরাতে পারেন। বামহাতি রিস্ট স্পিনার, সাধারণত অর্থোডক্স স্পিনাররা যে ধরনের বল করেন তার থেকে একটু ব্যতিক্রম তিনি। দুই প্রান্তে বল ঘোরাতে পারেন ডানহাতি বামহাতির জন্য, লাইক এ চায়না ম্যান। এই প্রান্ত থেকে কুলদীপ তার ওভারের আরেকটি বল করবেন, পঞ্চম বলটি করবেন। দেখে শুনে খেলতে হবে তাকে। মুশফিক তিনি অভিজ্ঞ একজন ক্রিকেটার। এবারে লেগ স্টাম্পের উপরে সুইপ খেলেছেন, বল যাচ্ছে লং লেগ অঞ্চলে, সেখানে লম্বা একটি চেজ, সেখান থেকে বল ফিরে আসার আগে মুশফিকের ব্যাট থেকে রান যুক্ত হলো আরো একটি। নুয়ে পড়েছে বাংলাদেশের ইনিংস, নুয়ে পড়েছে সূর্য। এই মুহূর্তে 87 for 5 বাংলাদেশ। 87 রান মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে এই স্কোরটাকে ডেভিলস স্কোর বলা হয়, বাংলাদেশে সেটি বলা হয় না, অপায় স্কোর বলা হয়, যেহেতু আনলাকি 13 শট থাকে এখান থেকে, যে কারণে এটিকে বলা হয় ডেভিলস নাম্বার, এরকম একটি ব্যাপার। এবারে পুল খেলেছেন, কেউ আটকাতে পারবে না, রক্ষা হলো না শেষ রক্ষা। মিড উইকেট অঞ্চল দিয়ে শেষ বিকেলের একটি উদযাপনের উপলক্ষ তৈরি করে দিলেন বাংলাদেশ দলের ব্যাটার, ওখানে নুরুল হাসান সোহান, এবং 4টি রান যুক্ত হলো বাংলাদেশ দলের জন্য। এই 4-এর সুবাদে সোহান পৌঁছে গেলেন 13 রানে। 8 বল থেকে একটু তিনি স্লাগ করবার চেষ্টা করছেন এবং তিনি যে ডিটারমাইন্ডেড হয়ে এসেছেন, প্রিডিটারমাইন্ডেড, যে কোনো প্রকার আর সুযোগ নেই, যতটা সম্ভব চালিয়ে খেলবো। এবং অনেক ক্ষেত্রে হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমার মনে হয় এই মন্ত্রে অনেকটা বিশ্বাসী নুরুল হাসান সোহান। এবং 91 এই মুহূর্তে স্কোরবোর্ড বাংলাদেশের 5 উইকেটে। উমেশ যাদব 8 ওভার থেকে একটি মেডেন 33 রান, 1 উইকেট। কুলদীপ 2 ওভার শেষ করলেন 10 রান দিয়ে 1 উইকেট। কুলদীপ যাদবের যে ডাইভার্সিটি, মির্জা ফরিদ এই ধরনের বলকে আসলে রিড করাটাও কঠিন, কেননা কখন যে কোন জায়গায় কোন স্পটটাকে তিনি মেনটেন করবেন আর বল যে কোন দিকে টার্ন করবে ব্যাপারটা কিন্তু বোঝাই মুশকিল, খুবই কঠিন। সাপ, আমরা যদি এক অর্থে, আমার অর্থে আমি যদি বলি, সাপের মতো আঁকা বাঁকা কোন দিক দিয়ে যাচ্ছে বোঝাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে একদমই ব্যাটারদের জন্য। এবং সাকিব একেবারে চূড়ান্ত পর্যায়ের বিভ্রান্তির মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। হি ওয়াজ ইন কনফিউশন যে বলটি বের হয়ে যাবে কিনা বা টার্ন কি হবে কিনা। তিনি এগিয়ে এসে কুলদীপকে কাট আপ করতে চেয়েছিলেন স্পিনটাকে চেপে দেওয়ার মাধ্যমে, বাট ব্যাটটাকে ফাঁকি দিয়ে তাকে ফাঁকি দিয়ে ব্যাট স্পর্শ করে কোনোভাবে বল চলে গেল দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ফারেন থেকে বোলিং এর পরিবর্তন দেখতে পাচ্ছি। আকশার প্যাটেল আরো একজন স্পিনার, বামহাতি অর্থোডক্স, স্টাম্পের মধ্যে বলটি রেখেছিলেন মুশফিকের জন্য। বাংলাদেশের যতগুলো বড় পার্টনারশিপ টেস্ট ক্রিকেটে অলমোস্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু মুশফিকের নাম রয়েছে। 3rd উইকেটের পার্টনারশিপের যে মুমিনুল এবং মুশফিকের রেকর্ড এই মাঠেই হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে 236 রান, সেখানেও কিন্তু মুশফিকের নাম। 7ম উইকেটের পার্টনারশিপের রেকর্ড 108 রান, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, ভারতের বিরুদ্ধে সেই রানটি হয়েছিল এই মাঠে, সেখানেও কিন্তু মুশফিকের নাম রয়েছে। এবং 8ম উইকেটের যে পার্টনারশিপ ইংল্যান্ডের বিরুদ্ধে 113 রানের নাইম ইসলামের সাথে মুশফিক গড়েছিলেন। অর্থাৎ বড় বড় পার্টনারশিপে কিন্তু মুশফিকের নাম বরাবর আপনি দেখতে পাবেন। 4র্থ উইকেটের রেকর্ড পার্টনারশিপ মুমিনুল এবং মুশফিক অল ওভার বাংলাদেশের, যদি বলি যে জিম্বাবুয়ের বিরুদ্ধে 266, সেটি কিন্তু এই মুশফিক এবং মুমিনুল গড়েছিলেন। 5ম উইকেটের পার্টনারশিপ, সেখানেও কিন্তু সাকিব আল হাসান এবং মুশফিকের কৃতিত্ব, অর্থাৎ সেখানেও মুশফিকের নাম। আপনি মুশফিককে কিভাবে অ্যাভয়েড করবেন? এবং সেখানে 359 রানের একটি পার্টনারশিপ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, নিউজিল্যান্ডের মাটিতে। 6ষ্ঠ উইকেটের পার্টনারশিপ লিটন এবং মুশফিক, এবং সেটি 272 রানের শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে। সুতরাং সব জায়গায়
মুশফিকের নাম কিন্তু রয়েছে বড় পার্টনারশিপ গড়বার ক্ষেত্রে। তার কাছ থেকে দর্শকের বেশি চাওয়া, এক্সপেকটেশন বেশি, কেননা তিনি সলিড একজন ব্যাটার। তার যে ডিফেন্সিভ মোড, তার যে ধৈর্য, তার যে টেকনিক, তার যে স্ট্র্যাটেজি এবং তার যে টেম্পারমেন্ট, অল গোস ফর ক্রিকেট। আমার মনে হয় যে কারণে দর্শকরা তার কাছ থেকে একটু বেশি চায়। মুশফিকুর রহিম তার প্রমাণও তিনি রেখেছেন অনেকবার তিনি প্রমাণ রেখেছেন। অনেক লম্বা ইনিংস তার আছে এবং 219 রান করেছেন তিনি সর্বোচ্চ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে। তার আরও 2টি 200 রান রয়েছে, সুতরাং 3টি ডাবল শতক তার আছে। আরেকটি বল এবারে লেট কাট করেছেন ওখানে বাংলাদেশ দলের ব্যাটার সোহানের ব্যাট থেকে রানটি আসলো 15 রান তার নামের পাশে 11 বল থেকে। এর সাথে ওভার শেষ হলো আরও একটি 28তম ওভার শেষে 94 for 5 বাংলাদেশের রান। মুশফিকের গল্প করছিলাম, মাঝখানে একটু ছন্দহীন ছিলেন এবং তার যে ধারাবাহিকতা, তার কাছ থেকে যে দর্শকের এক্সপেকটেশন, সে জায়গায় তিনি অনেকটাই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। সময় এসেছে তাকে আবারও কামব্যাক করবার, কেননা যখনই বাংলাদেশ দল বিপদে পড়েছে মিস্টার ওয়াল হয়ে তিনি বাংলাদেশ দলকে সেখান থেকে রক্ষা করেছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন মুশফিকের জন্য, বাংলাদেশের জন্য, এবং এই গুরুত্বপূর্ণ দিনে আমার মনে হয় যে মুশফিকের ব্যাটের হাসি আমরা দেখতে চাই। বাংলাদেশ যখন গল টেস্টে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছিলেন 638 রান, সেই টেস্টে মোহাম্মদ আশরাফুল, তার কথা ছিল প্রথমে 200 রান করবার, কিন্তু পরবর্তীতে আশরাফুল ফিরে আসেন, কিন্তু মুশফিক সেই কাজটুকু কিন্তু করতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে। যে কারণে মুশফিক হলো বাংলাদেশের প্রথম 200 রানকারী ব্যাটার। এবং আরেকটি বল পুশ করে দিয়েছিলেন ওখানে মিডনে, এখান থেকে রান যুক্ত হলো আরো একটি মুশফিকের ব্যাট থেকে। 95 রান 5 উইকেটে বাংলাদেশের ফ্লাড লাইট কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছে। সাগরিকার পাশে স্টেডিয়াম, সমুদ্রের গর্জন এই মুহূর্তে নেই, কেননা শীতকাল, শীতের সময় সাধারণত ওই রকমের বাতাস প্রবাহিত হয় না এবং সমুদ্রের যে আসল চেহারা সেই চেহারা কিন্তু থাকে না, যে কারণে কোনো গর্জন ওই প্রান্ত থেকে শুনতে পাচ্ছি না। তবে একটি গর্জন শুনতে পাচ্ছি, যখন বাংলাদেশ দলের ব্যাটাররা রান করছে, 4 মারছে, তখন বিভিন্ন প্রান্ত থেকে গর্জন কিন্তু আসছে। শাবাশ মুশি ভাই, শাবাশ সোহান ভাই, এভাবে হচ্ছে কথাগুলো। এবার লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন, লিটল বিট গ্লাইড ডাউন দ্য লেগ, অন সাইডে স্কলেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দিয়েছেন, সেখান থেকে আরো একটি রান যুক্ত হলো এবং আধার নেমে এসেছে তা বলবো না, তবে খানিকটা কুয়াশাচ্ছন্ন এই মুহূর্তে স্টেডিয়াম। ফগি ওয়েদার বলবো না, ফগি কন্ডিশন ক্রিয়েট হয়েছে। অবশ্যই সন্ধ্যা নামবে একটু পরেই। আমরা বাংলাদেশ বেতারের একটি টিম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবস্থান করছি, আসবো সে কথা নিয়ে। এবারে টার্ন নিয়ে ভেতরে ঢোকার মুহূর্তে ঠেলে দিয়েছেন মুশফিক ওই প্রান্তে, পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি জায়গায় রান যুক্ত হলো আরো একটি। কুলদীপকে মোকাবেলা করছেন মুশফিক, সেন্সেবল একজন ব্যাটার, অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই, অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে তিনি আছেন। 23 রান করেছেন এই পর্যন্ত 41 বল থেকে, এবং টেস্টে তার সর্বোচ্চ রান বাংলাদেশের যে কোনো ব্যাটারের তুলনায় তিনি অনেক এগিয়ে, সর্বকালের সেরা একজন টেস্ট ব্যাটার বাংলাদেশের। এবারে টার্ন নিয়ে দ্রুততার সাথে ঢুকেছিল এবং এই বলটি নিজেকে শেষ পর্যন্ত সামলিয়েছেন খেলে ওখানে সোহান, ডিফেন্সিভ মোডেই খেলেছেন। সোহান একটু আমার মনে হয় যে ওপেন চেস্ট ব্যাটার, ব্যাটটাকে সবসময়ের জন্য মারার জন্য রেডি রাখেন। খুব বেশি সলিড ডিফেন্স তার কাছ থেকে আমরা আগের যে খেলাগুলো তার কাছ থেকে দেখেছি সেরকম দেখিনি টেস্টে, বিশেষ করে এবারে ইয়ারে বল এবং সফট ডিসমিসাল হলো কিনা, ড্রপ ক্যাচ। এই ধরনের ক্যাচও যে মিস হতে পারে, আনবিলিভেবল। সোহান তো ফিরেই গিয়েছিলেন, অবাধি টপ খেলার চেষ্টা করেছিলেন মিডনের উপর দিয়ে, এটা একদমই ঠিক হয়নি। সোহান একটু হার্টপুশ হয়ে গিয়েছিল, যে কারণে ফিল্ডার পর্যন্ত ক্যারি করলো, সেখানে অশ্বিন ছিলেন, কিন্তু ড্রপ ক্যাচ হলো, বেঁচে গেলেন সোহান বলতে হবে। এবারে দেখুন কি দ্রুততার সাথে ঢুকলো, এবারে একেবারে রং অন ডেলিভারি ফ্রম কুলদীপ, মারাত্মক, একেবারে সাপের ফনা তুলে শেষ পর্যন্ত বলটি ভেতরে ঢুকেছিল এবং লাকিলি সারভাইভ বলতেই হবে। এবং আমাদের জন্য একটি পরীক্ষা, আমরা তো বলি যে টেস্ট ম্যাচ মানে হচ্ছে কি টেস্ট ফর অল। আমাদের বাংলাদেশ বেতারের টিমে যারা আমরা আছি ধারাভাষ্যকার হিসেবে, আমাদের প্রত্যেকের জন্যই এটি একটি টেস্ট, অর্থাৎ ধৈর্যের সাথে এই টেস্টে উত্তীর্ণ হতে হয়, মাইক্রোফোনের খেলায় আমাদেরকে থাকতে হয়।
এবং এই মুহূর্তে যারা যে দায়িত্বে আছেন প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব মোহাম্মদ রাকিবুল হাসান, শব্দ নিয়ন্ত্রণে জনাব মোহাম্মদ আবুল কাউসার এবং নূরজাহান, অধিবেশন তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ খন্দকার, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ মফিদুল ইসলাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক ও এস এম মোস্তফা সরওয়ার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন ও এস এম নাজমুল হাসান, প্রযোজনায় মোহাম্মদ দেলোয়ার হোসেন। ধারাভাষ্যে আমরা 3 জন রয়েছি, জামিলুর রহমান, মির্জা ফরিদ এবং আমি বোরহান। আরেকটি বল ফার এন্ড থেকে আকসার প্যাটেলকে দেখতে পাচ্ছি বোলিং এন্ডে। পেস অ্যাটাকটাকে হয়তো একটু পরে ফিরিয়ে আনা হবে, যেহেতু দিনের লাস্ট পার্ট হবে সেটি। 15 ওভার এখনো বাকি রয়েছে, কিন্তু সময় খুব বেশি হাতে নেই। যদি আমরা নির্ধারিত সময় চিন্তা করি 4:30 খেলা শেষ হওয়ার কথা, সেখানে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 4টা বেজে গিয়েছে। তার মানে এক্সটেন্ডেড হবে যে এতে বলাই যায়। ফ্লাড লাইট যেহেতু জ্বলে উঠেছে এবং হয়তোবা বাড়তি একটু সময় নেওয়া হবে। এবং ভারতীয় দলীয় অধিনায়ক তিনি কিন্তু স্পিনারদেরকে ব্যবহার করছেন যাতে করে বেশি করে ওভার করা যায়। এবার স্টাম্পের মধ্যে আবারও মুশফিক ডিফেন্সিভ মোডে খেলেছেন। মিস্টার ওয়াল বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে রান পাবেন না। 23 রান করে তিনি আনবিটেন 45 বল থেকে। তাকে বাকি সময়টুকু পার করে দিতে হবে উইকেটটাকে ইনট্যাক্ট করবার মাধ্যমে। ওই প্রান্ত থেকে আকসার প্যাটেল তার ওভারের পরের বলটি নিয়ে এসেছেন, আবারও ব্লক করেছেন স্টাম্পের মধ্যে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাটিং বিপর্যয়। এরকম দৃশ্যগুলো টেস্টের ক্ষেত্রে বাংলাদেশের নিয়মিত হচ্ছে। টেস্টের কালচারটাকে আরো বেশি বাড়াতে হবে। টেস্ট খেলোয়াড়দেরকে ফাইন্ড আউট করতে হবে কারা টেস্ট খেলার যোগ্য, সেগুলো ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। তাহলেই টেস্টে আমাদের উন্নতি হবে। তাছাড়া আমরা আসলে টেস্টের যে বিবর্ণ দশা আমাদের ব্যাটারদের, এগুলো নিয়ে কিন্তু বারবার প্রশ্ন রেজ করছে। এবং এই মুহূর্তে 30তম ওভারে খেলা শেষ হলো। 97 রান স্কোর বোর্ডে বাংলাদেশের 5 উইকেটে মুশফিক দ্য ওয়াল বাংলাদেশের 47 বল থেকে 23 রান করে তিনি এখনো আনবিটেন। সোহান রয়েছেন 15 বল থেকে 16 রান। আর বাংলাদেশ পিছিয়ে আছে ঠিক এখান থেকে 307 রানে। আজকের দিনে এখনো 14টি ওভার বাকি রয়েছে। এই অবস্থায় মাইক্রোফোনে আরো একবার পরিবর্তন। গোয়িং টু হ্যান্ড ওভার দ্য মাইক্রোফোন টু মিস্টার জামিলুর রহমান। অনেক অনেক ধন্যবাদ বোরহানউদ্দিন মোল্লা। শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলাদেশ বেতার। ব্যাটিং বিপর্যয় এই মুহূর্তে, এবং ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার জন্য মুশফিক এবং সোহান তারা লড়ছেন মিড উইকেটে। চমৎকার একটা ডেলিভারি দিয়েছিলেন কুলদীপ যাদব, চমৎকার একজন বোলার, বামহাতি চায়নাম্যান বোলার। স্টাম্পের বাইরে পড়ে বাঁক খেয়ে ভেতরে ঢোকার মুখে সোহান সফট হ্যান্ডে খেলেছিলেন, রান পাবেন না। আকসার প্যাটেল 2 ওভার 1 মেডেন, 3 রান দিয়েছেন, উইকেট নেই। এই মুহূর্তে যাচ্ছেন কুলদীপ যাদব, ওটা উইকেট। বামহাতে চায়নাম্যান বোলার স্টাম্পের উপরে ছিল, মাপা লেংথের ডেলিভারি, সামনে পায়ে ভর করে পুশ করলেন, রান নেওয়ার সুযোগ নেই। একটি স্লিপ এর মধ্যে ফরওয়ার্ড শর্ট লেগ স্লিপেও একজনকে দেখছি। শর্ট মিড উইকেট, ওখানে স্কোয়ার লেগ মিড অন। যাচ্ছেন ওভারের পরের বলটি করবেন, অর্থাৎ 3য় বলটি করবেন। কুলদীপ যাদব ছোট্ট রান আপ, অ্যাঙ্গোলার ছোট্ট রান আপ। এবারে টাচ অফ ডেলিভারি অফ স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন, কিন্তু গ্যাপ খুঁজে পান নাই। বিরাট কোহলি রয়েছেন শর্ট কভার অঞ্চলে, রান নেয়ার কোনো সুযোগ নেই। ইনফ্যাক্ট সেখানে বদলি খেলোয়াড় এসছেন, তবে অশ্বিন রয়েছেন মিড অফ অঞ্চলে। কুলদীপ যাদব এবারে আবেদন করেছিলেন, জোরালো আবেদন, কিন্তু সেই আবেদনে কর্ণপাত করলেন না আম্পায়ার মাইকেল অ্যান্ড্রু গ্রফ। অবশ্য রিভিউ নেওয়া হবে না। ফ্লাড লাইট ইতিমধ্যেই জ্বলে উঠেছে। ফ্লাড লাইটের আলোয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দারুণ দেখাচ্ছে এই মুহূর্তে। রঙিন গ্যালারি, লাল বল, সাদা পোশাকের টেস্ট ক্রিকেট। কুলদীপ যাদব বামহাতি চায়নাম্যান বোলার, স্টাম্পের উপরে রাখছেন, দারুণ বল করছেন। এখন পর্যন্ত 3 ওভার 5 বল থেকে তিনি 13 রানে একটা উইকেট লাভ করেছেন। বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করছে। এবারে পেছনে সরে গিয়ে ডেপথ ক্রিজ ব্যবহার করে কবজির মোচড়ে ঘুরিয়েছিলেন, মারে তেমন জোর নেই,
লেগ স্লিপের ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠালেন, রান নেওয়ার সুযোগ নেই। ডট বলে ওভারের সমাপ্তি। 31 ওভারের খেলা শেষ, 97, 5 উইকেটে বাংলাদেশ। মুশফিকুর রহিম 23 রানে অপরাজিত রয়েছেন এবং সোহান 16 রানে অপরাজিত রয়েছেন 21 বল থেকে। সোহান এবং মুশফিক এই দুই ব্যাটারের গুরু দায়িত্ব। আজকের দিনে যা হবার হয়েছে, আর যেন উইকেট না পড়ে এবং আজকের দিনের খেলা শেষ করতে হবে কোনো উইকেট না হারিয়ে। এখন পর্যন্ত যে 5 উইকেট গেছে, যা হবার তা তো হয়েছে, যা চলে গেছে তা আর ফিরিয়ে আনা যাবে না। আর যেন আজকের দিনে উইকেট না পড়ে। ফরেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করছেন অক্ষর প্যাটেল। তিনি বামহাতি অর্থোডক্স স্পিনার। অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে কিন্তু বেশ রান তিনি করেছিলেন, তবে খুব একটা লম্বা তিনি করতে পারেন নাই তার ইনিংসটাকে। আরেকটি বল, রান পাবেন না। রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছিলেন অক্ষর প্যাটেল। 14 রান করেছিলেন, 14 রান করে আউট হয়েছিলেন। 2টি 4 ছিল তার 14 রানের ইনিংসে। অক্ষর প্যাটেল আসছেন, আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন অক্ষর প্যাটেল। সিলি পয়েন্টে একজন, ফরওয়ার্ড শর্ট লেগে একজন স্লিপ এবং উইকেট রক্ষক ঋষভ পান্ত রয়েছেন উইকেটের পেছনে। একেবারে উইকেট ঘেঁষেই তিনি দাঁড়িয়ে রয়েছেন। পক্ষান্তরে ওখানে পয়েন্ট, এক্সট্রা কাভার এবং মিড অফে আরো 3 জন ফিল্ডার তো থাকছেই। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেন নাই। প্যাট আপ করেছিলেন মুশফিক, সামনে পেয়ে ভর করে যখন দেখলেন যে যথেষ্ট টার্ন রয়েছে এবং সেই বলটি তিনি প্যাট আপ করলেন। টেস্ট ক্রিকেটের এটাও একটা সৌন্দর্য, এবং কোন বলটি আমি প্যাট আপ করব, কোন বলটি আমি ছেড়ে দেব, কোন বলটিতে আমি মোকাবেলা করব, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই একজন ব্যাটারকে রিড করতে হবে। এবং মুশফিকের কথা আমরা জানি, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস টেস্ট ক্রিকেটে 219 এই মুশফিকের দখলে রয়েছে। একাধিকবার তিনি ডাবল 100 টেস্ট ক্রিকেটে করেছেন। সো তারপর কিন্তু আস্থা আমাদের অনেক এবং অনেক বেশি তার কাছে চাওয়া। মুশফিক ইনিংসটাকে রিবিল্ড করবেন, নিজে ভালো বড় একটা ইনিংস খেলে বাংলাদেশকে যোগ্য একটা স্থানে নিয়ে যাবেন। এখনো পর্যন্ত 307 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে 404 রান করেছিল, সবকটি উইকেট হারিয়ে 133.5 ওভার থেকে। তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 97 রান করেছে 5 উইকেট হারিয়ে 32 ওভার শেষে। দিনের খেলা এখনো কিন্তু 12 ওভার বাকি রয়েছে। ওভারের সমাপ্তি হয়েছে। অক্ষর প্যাটেল এখন পর্যন্ত 3 ওভার বল করেছেন, 2টি মেইডেন লাভ করেছেন, 3 রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পান নাই। 3 ওভারের মধ্যে 2টি মেইডেন লাভ করেছেন অক্ষর প্যাটেল। দারুণ বল করেছেন বলতে হবে বামহাতি অর্থোডক্স স্পিনার অক্ষর প্যাটেল। দীর্ঘদেহী এবং ব্যাটিংয়েও তিনি বেশ তার সক্ষমতা রয়েছে, তবে প্রথম ইনিংসে তিনি খুব একটা সুবিধা করতে পারেন নাই। মাত্র 14 রান করে তিনি আউট হয়ে গিয়েছিলেন 20 বল থেকে। কুলদীপ যাদব তিনি কন্টিনিউ করছেন বাংলাদেশ বেতার কমবক্স প্রান্ত থেকে। কুলদীপ যাদব ব্যক্তিগত 5ম ওভার তিনি শুরু করবেন। 4 ওভারে 13 রান দিয়েছেন এবং একটি উইকেট লাভ করেছেন কুলদীপ যাদব। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। একটি স্লিপ রয়েছেন, লেগ স্লিপে একজন, ফরওয়ার্ড শর্ট লেগে একজন, এক্সট্রা কাভারে রয়েছেন অক্ষর প্যাটেল। 99 জার্সি নাম্বার অশ্বিন রয়েছেন মিড অফ অঞ্চলে। প্রথম বলটি ওভার দ্য উইকেট, লেগ স্টাম্পের বাইরে, ক্যাচ, আউট, যথেষ্ট রান। 6ষ্ঠ উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের। নুরুল হাসান সোহান তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন। 97 রানে 6ষ্ঠ উইকেটের পতন। যথেষ্ট টার্ন ছিল। নুরুল হাসান সোহান উইথ টার্ন ফ্লিক শট খেলেছিলেন, কিন্তু মাস ব্লেডে তিনি নিতে পারেন নাই এবং সেই বলটিতেই ফরওয়ার্ড শট লেগে বুট হিলে দাঁড়ানো ফিল্ডার শাবমান গিল তিনি সরাসরি তার হাতে জমাতে পেরেছেন এবং আউট হয়ে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে নুরুল হাসান সোহান।
শুভমান গিল, চমৎকার একটা ক্যাচ, নুরুল হাসান সোহানকে তিনি ক্যাচ নিয়ে আউট করেছেন। উইকেটটি লাভ করেছেন কুলদীপ যাদব। অসাধারণ বোলিং বলতে হবে কুলদীপ যাদবের কাছ থেকে আমরা লক্ষ্য করছি। নুরুল হাসান সোহান 16 রান করে ফিরে যাচ্ছেন 34 মিনিটে। 22 বল থেকে 3টি 4-এ মার ছিল, কোনো ছক্কার মার নেই। 97 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের। ব্যাটিং বিপর্যয় যাকে বলে, সেই ব্যাটিং বিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না বাংলাদেশ দলের পক্ষে। কেউ একটু হাল ধরছেন তো সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন। এই জায়গাটাতেই আমাদের অনেক কাজ করতে হবে। সেট ব্যাটসম্যান কেন আউট হবেন এত তাড়াতাড়ি? আমি যখন 15-20 রান করেছি টেস্ট ক্রিকেটে, তখন আমার হয়তো 25 বল 30 বল বা 40 বল খেলা হয়ে গেছে। সেই থেকেই সেই একটা ওয়েল সেট অবস্থা থেকে আমি কেন তড়িঘড়ি আউট হয়ে যাব, এই রেশিওটা কিন্তু আমাদের সবসময় বেশি। এই জায়গা থেকে বেরিয়ে আসা আমাদের সম্ভব হচ্ছে না। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং মেন্টালি স্ট্রং হতে হবে। মানসিকভাবেই দৃঢ়তা কিন্তু একজন মানুষকে সফল হতে সাহায্য করে। তো এই জায়গাটাতে অনেক কাজ করতে হবে। মনস্তাত্ত্বিক দিক, সাইকোলজিক্যাল ব্যাপার ক্রিকেটে জড়িত রয়েছে। সকল খেলাতে কিন্তু এই ব্যাপারটা, সাইকোলজিক্যাল ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সাইকোলজিক্যাল ব্যাপার, স্পোর্টস ম্যানেজমেন্ট, অনেক কিছুই ক্রিকেটের সঙ্গে, আধুনিক ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে এবং পেশাদারিত্বের জায়গা থেকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান আমরা যেটা বলি, তারপরে বিশেষজ্ঞ স্পোর্টস ম্যানেজমেন্ট, সবকিছুতেই কিন্তু স্পোর্টসকে নিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক একটা দিক রয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট দলের মানসিক দিক শক্ত করার জন্য মাঝে মধ্যে সেশন করা হয়ে থাকে একজন মনোবিদের অধীনে। এই জায়গাটাতে আমার মনে হয় পেশাদারি মনোভাব নিয়েই রেগুলার বা নিয়মিতভাবেই তাদেরকে চেয়ার আপ করা দরকার। তাহলে কিন্তু মানসিকভাবে স্ট্রং বা শক্ত হবে এবং সেক্ষেত্রে আমরা অনেক ভালো করব। এবারে কিন্তু চমৎকার একটা টাস্ট অফ ডেলিভারি দিয়েছিলেন, ঝুলিয়ে দিয়েছিলেন, প্রলুব্ধ করেছিলেন। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ এসেছেন, মিরাজকে ঘিরে ধরা হয়েছে। স্লিপ পয়েন্ট, একটি স্লিপ, লেগ স্লিপ এবং ফরওয়ার্ড শর্ট লেগ বা বুট হিল, ব্যাটসম্যানের একদম পেছনে সামনে এবং সামনে দিকে স্লিপ এবং পেছনে লেগ স্লিপ এবং উইকেট রক্ষক, অর্থাৎ একেবারে কাছাকাছি জায়গায় 5 জন ফিল্ডার কিন্তু এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে ঘিরে ধরেছে। এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, একটা কথা হচ্ছে ক্রিকেটে, যে আক্রমণ করে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তখনই কিন্তু এই ফিল্ডারদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। পরে বলটিতে চমৎকার মানে পজির মাস্টার ঘুরিয়েছেন, একেবারে মাস ব্লেডে খেলেছেন। এবার বলটা গ্রাউন্ডে ছিল, তবে ফরওয়ার্ড শট লেগের ফিল্ডারের কাছে রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। ওভারের সমাপ্তি ডট বলে 33 ওভারের খেলা শেষ হলো। 33 ওভার শেষে 97 6 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করে 404 রান করেছিল 133.5 ওভার থেকে। রান রেটটা ছিল ইন্ডিয়া দলের 3.01। Spinners than the Bangladeshi spinners, and then the cricket delivery, the arm ball. Good mix. ইন্ডিয়া প্রথম দিনে তারা 6টি উইকেট হারিয়েছে এবং তারা শুরু থেকেই গতকালকে ব্যাট করেছিল। পুরো 90 ওভারে তারা Lights are on. সেই জায়গায় আমরা 33 ওভারে 6টি উইকেটের It's not quite 4:30 here in Bangladesh. There's a bit of a haze, that's why the lights are on. We are in the middle of winter here, so it gets dark a little earlier. First run after 29 balls tells you the state of affairs, the pressure that has been built, the wickets that have fallen. It's been very meticulous, very accurate with the bowling, and then the fielders converging, even just giving Meheedi Hasan Miraj some feelers in his peripheral vision. He's got to just focus on the ball and not what is around him. There'll be a lot of chatter
to try and disturb him, just upset his concentration. You can see him smiling every now and then when there's a bit of chattering close. That's not smiles because he's happy about the chatter. It's smiles because he's trying to cover up the nervous energy that he's got within his body. Does well, 98 for 6. The first day produced 6 wickets and 278 runs. More wickets today, as we saw, is the average here at Chattogram. The runs not quite there. Under 3 the run rate, struggling Bangladesh to say the least, and he employs that sweep so very well. This is forward of square, no chance of anybody to stop that. Took it on the full. It's the 100 up for Bangladesh. Mushfiqur, he preempted the sweep shot. It was over pitched. Still good enough to readjust and pick the gap. Oh, big appeal. Up goes the finger. Now, Mushfiqur Rahim, does he feel that there's a bit of bad in that? He's gone for the review. TV umpire director, we have a player review for LBW. Original decision is out. Check the front foot. It's a fair delivery. Can I front on first, please? Okay, there doesn't appear to be any bat involved. But could I have ultra edge, please, just to confirm? Got a gap on the left-hand side and a flat line. This ball passes the bat. There is no bat involved. Ball tracking, please, when ready. Michael, ball tracking coming up now. Pitching outside off. Impact is in line and wickets hitting. You'll be staying with your original decision. I'll let you know when you're on screen to confirm. You're on screen. Signal now. Umpire Goff has got it right. A good call. Beautiful bowling from Kuldeep Yadav. Mushfiqur playing from the crease. Not getting forward enough. Wicket hitting, impact in line, এবং এই মুহূর্তে মুশফিক চলে যাচ্ছেন, আউট হয়ে যাবেন। মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন। সপ্তম উইকেটের পতন ঘটলো। যে কথাটি বলছিলাম যে আজকের দিনটা অন্তত সামাল দিতে হবে মুশফিককে দায়িত্ব কাঁধে নিয়ে, কিন্তু দিনের খেলা এখনো 10 ওভার বাকি রয়েছে। 102 রানে সপ্তম উইকেটের পতন ঘটলো বাংলাদেশ দলের। টেস্ট ক্রিকেটে আমরা সেভাবে যেন নিজেদেরকে মানিয়ে নিতেই পারছি না। কখনো একটা ইনিংস যদি ভালো খেলি তাহলে পরের ইনিংসে দেখা যাচ্ছে যে আমরা গুলিয়ে ফেলছি। প্রথম ইনিংসের পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারছি না। সেই শুরু থেকে 2000 সালের কথা যদি আমরা বলি, প্রথম টেস্ট বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করে 400 রান করেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 91 রানেই সবাই আউট হয়ে গিয়েছিল। এই যে ব্যর্থতা টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, টেস্ট ক্রিকেটের তাল লয় সুর টেম্পারমেন্ট, এগুলো কেন যেন আমরা রপ্ত করতেই পারছি না। মাঝে মধ্যে ভালো খেলছি তো মাঝে মধ্যে হারিয়ে ফেলছি। তার মানে টেম্পারমেন্ট
এবং আমাদের মনোসংযোগ, দৃঢ়তা, মানিয়ে নেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে, এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করতে হবে। ক্রিকেট মেন্টাল গেম, এবং মানসিকভাবে আপনি যদি স্ট্রং না হন তাহলে কিন্তু কোনো খেলাতেই আপনি সফল হতে পারবেন না। নতুন ব্যাটার ক্রিজে ইতিমধ্যে এসে গেছেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের কাছ থেকে আমরা টেস্ট ক্রিকেটে বেশ কিছু ক্যামিও দেখেছি, 15 রান, 20 রান, 25 রান, এ ধরনের কিছু ইনিংস তিনি দিয়েছেন, ক্যামিও দিয়েছেন, যেগুলো কাজে লেগেছে। দেখা যাক আজকে অন্তত মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেটা সামাল দিতে পারেন কিনা। তবে কুলদীপ যাদব তিনি কিন্তু বিধ্বংসী হয়ে উঠেছেন এই মুহূর্তে, আমরা লক্ষ্য করছি। কুলদীপ যাদব তিনি ইতিমধ্যেই 3টি উইকেট তুলে নিয়েছেন টপাটপ 17 রান দিয়ে। কুলদীপ যাদব এবারে পরে বলটি তাইজুল সামনে ব্যবহার করে সফট হ্যান্ডে খেলেছেন, রান পাবেন না। ব্যাটের ভেতরে কানায় লেগে স্কোয়ার লেগের দিকে চলে যাচ্ছিল বল, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের কোনো সুযোগ নেই। কুলদীপ যাদব লেফট আর্ম চায়নাম্যান বোলার যাচ্ছেন, অ্যাঙ্গোলা রান আপ, ওভার দ্য উইকেট। তাইজুল প্রস্তুত, সামনে ব্যবহার করে তাইজুল দক্ষিণাত্মক ভঙ্গিমায় খেলেছেন, রান পাবেন না। মাঝ প্লেটে খেলেছেন, তাইজুলকে ঘিরে ধরা হয়েছে, 2টি স্লিপ নেওয়া হয়েছে। ফরওয়ার্ড শট লেগ, স্লিপ পয়েন্ট, ওদিকে পয়েন্ট, ওদিকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একজন ফিল্ডার হয়েছে। Beautiful bowling from Kuldeep. তাইজুল আউট। Always going to try and get the left-handed batter out with the wrong between bat and pad. Taijul in and out for naught, 102 for 8. তাইজুলের কথা যখন বলছিলাম, তাইজুল তিনিও ব্যস্ত হলেন, কোনো রান না করে 4টি বল মোকাবেলা করেছেন তাইজুল ইসলাম। আউট হয়ে ফিরে যাচ্ছেন ব্যর্থ মনে, হতাশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সমর্থক। বাংলাদেশের কাছ থেকে কি পারফরমেন্স তারা চেয়েছিল আর কি পাচ্ছে। বোলিংয়ে বাংলাদেশ দল ভারতীয় দলকে 404 রানে অল আউট করার পর যখন ব্যাটিংয়ে নেমেছে তখন একের পর এক উইকেটের পতন ঘটেছে। বিশেষ করে কুলদীপ যাদব, 28 বছর বয়সী এই চায়নাম্যান বোলার, তিনি একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ দলকে একেবারে পেছনে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হচ্ছে না। কুলদীপ যাদব তিনি 7টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাতে বোঝা যাচ্ছে 26 উইকেট নিয়ে তিনি জানান দিয়েছেন 57 রানে 5 উইকেট, বেস্ট বোলিং, এবং 119 রানে 6 উইকেট ম্যাচে তিনি পেয়েছেন। 4 উইকেট 2 বার, 5 উইকেট পেয়েছেন 2 বার। কুলদীপ যাদব তিনি কিন্তু বেতার কমবক্স প্রান্ত থেকে বল করে 4টি উইকেট, 6 ওভার, 2টি মেডেল, 17 রান, 4 উইকেট। বাংলাদেশ দলের প্যাভিলিয়ন প্রান্ত থেকে তিনি ফিল্ডিং সাজিয়েছেন দ্য বোলিং এর জন্য। ফরওয়ার্ড শট লেগ, 2টি স্লিপ পয়েন্ট, ওখানে ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে, এক্সট্রা কভার এবং মিড অফ, অন সাইডে মিড অন এবং ফাইন লেগ আসছেন। স্টাম্পের বাইরে ড্রাইভ করে দিয়েছেন, কিন্তু আউটসাইড এজ, বল যাচ্ছে থার্ড ম্যান দিয়ে সীমানার দিকে, কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে অবশ্য দুবারের জন্য জায়গা বদল করলেন ব্যাটার মেহেদী হাসান মিরাজ। নাকি কার ব্যাট থেকে আসলো? মিরাজের ব্যাট থেকে এসছে, মিরাজ অফ দ্য মার্কে গেলেন। 9 বল থেকে 2 মেহেদী হাসান মিরাজ। 36 ওভারের খেলা শুরু হলো, 104 বাংলাদেশের সামনে। ওভারের পরে বলটি সামনে ব্যবহার করে সফট হ্যান্ডে কপি ফ্যাশনে খেলেছেন, রান পাবেন। ফিল্ডিং করছেন এক্সট্রা কভার অঞ্চলে, জার্সি নাম্বার 25 চিত্তস্বর পূজারা, রানের সুযোগ নেই। আবারও আশা প্যাটেল অফ স্টাম্পের বাইরে পড়ে পিচ করিয়ে টার্ন করাতে পেরেছিলেন, যথেষ্ট টার্ন ছিল, বাঁক দিচ্ছে কিন্তু বল। গতকালকে আমরা বিকেলে দেখেছিলাম তাইজুলের বল কিন্তু যথেষ্ট বাঁক ছিল, টার্ন ছিল। আজকে আমরা 2 স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, তাদের কাছ থেকেও দেখছি যথেষ্ট টার্ন কিন্তু তারা আদায় করতে পেরেছে এই পিচ থেকে। যেহেতু আজকে টেস্টের তৃতীয় দিন থেকেও এর আগে আমরা দেখেছি যে তৃতীয় দিন থেকে স্পিন ধরে সেখান থেকে আজকে বিকালেও যথেষ্ট টার্ন, গতকালকেও কিছু টার্ন মেহেদী হাসান
মিরাজ এবং তাজিলের কাছ থেকে আমরা লক্ষ্য করেছিলাম। ফিল্ডিং আরো আঁটোসাঁটো করা হচ্ছে, অর্থাৎ লং লেগের ফিল্ডারকে এখন উপরে আনা হলো, শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে লেগে আনা হয়েছে। বলতে না বলতে পরে বলটি বলে ব্যাটে করতে পারেনি, উইকেট আউটের সম্ভাবনা নেই। 104 for 8. ফরওয়ার্ড শট লেগ স্লিপ পয়েন্ট, দুটি স্লিপ, ওখানে শট লেগ ব্যাকওয়ার্ড পয়েন্ট। ठीक है, इधर ही रहो भैया, लप्पा मारेंगे तो कहीं तो आएगा। Sorry looking scorecard here for Bangladesh. Zakir, the debutant, getting 20. Most of them, a lot of them got in the 20s. Could not really take those to bigger numbers, which is required. A disastrous performance by Bangladesh. Kuldeep Yadav has been exemplary, 4 for 17 so far in his 7th over. Everdot using his height, and he's got to use that height, get as far forward as he possibly can to Kuldeep, negate the spin, negate any chance of getting forward in the crease for LBW. Interestingly, he's got a couple of runs and has retained strike. I'd have thought he'd take the single, give Mehdi Hassan Miraj the strike. Has negotiated that leg spin quite comfortably on that occasion. Kuldeep Yadav. And Shakib. First ball that Shakib faced to Kuldeep. That was a beautiful catch from Gill. Nurul, and then Rashfaq forward on the crease. And then finally Taijul, left-handed batsman, looking for the turn away to play the cut shot, but didn't pick the wrong one. Ding, 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 Shamim. 4 for 20. Oh, just about managed to keep it away. Mehdi Hassan Miraj has been there for 16 deliveries, having a difficult time. The ball turning prodigiously now. As a left-arm leg spinner, I'd rather bowl to Mahidi than Everdot, because Everdot's got the height and get further forward. Doesn't matter if he hasn't got the height. That's the slug sweep employed by Mehdi Hassan Miraj, and it's gone for the maximum. 113 for 8. FIFA World Cup Qatar 2022, Argentina versus France. Final match, 18 December at 9 p.m. Live on GTV. Seven more overs to negotiate to survive. I was saying Kuldeep would rather bowl to Mahidi because of the height rather than Everdot, but after this last ball, I'll rephrase or retract the sentence. Retract by saying? I'd rather bowl to the number 10. Yeah, this is the strike. Very quickly onto that, and that slog sweep employed with perfection. Bold strike. Induces the edge. But in saying that, you've enticed the batsman to play a big shot when your team is in dire straits at 113 for 8.
Yes, it's going to be a tough period. Still a few overs left, 6.3 to be precise. The light's been decent with the aid of the floodlights on here at the Zohra Machozi Stadium. So might just get a full day's play in. Quicker delivery, still the turn. Good ball from Akshay. 87 kilometers and still just turned away from Ibadat. Last ball to come, Ibadat just would feel that it needs to keep it out. And he does. 113 for 8. Just having a quick look at the first game that Kuldeep Yadav played. 4 for in the first innings against my mob, Australia. It was a couple of years ago. Sorry to say, India went on and beat Australia quite comfortably in that fixture. Way too good. Just because of the dominant spin attack of Kuldeep, Jadeja and Ashwin. One thing I've noticed too, he's slightly higher out delivery now with his bowling hand than what he was a couple of years ago. And more side on. And because of all those adjustments, it's allowed him to bowl a little bit quicker. He's getting more drop, more turn, as well as more pace. But with all that, he hasn't lost the drop that he was getting on the on his original stuff. So I'm just really loving the improvements of Kuldeep Yadav over the years. Nice flowing shot, but straight to the fielder. Impressive to say the least, and particularly maybe he doesn't do it regularly at this level. That makes it more important, and there's a half stop there. Not bothered to take a run. Just getting a little bit anxious at the moment, Kuldeep, just trying a little too much. Coming around the wicket, just got to slow down a little bit. What I mean by slow down is just take a bit more time and think about the area he wants to go. It hasn't been working around the wicket and he's come straight back over. Good decision. Solidly behind that, ends the over. 113 for 8. Here we go. India at the moment ruling this game. 5 overs left today. The light seems pretty okay. They've got the artificial lights on just in case. Akshar Patel has managed to get the ball to turn with even one finger. He's tried to bowl that armour, the ball that he wants to get back in, but it's pitching and turning away. Interesting position of the guy who's at second. He's actually on his knees. They're expecting a low catch. He's got a helmet on. Shubman Gill at silly point. But just have a look at the guy at second slip.
And he, I think, maintains that position. Oh, nice looking shot. Very brave. Deserves his 4 runs. Well, it has been a disappointing performance from Bangladesh with the bat. Nothing wrong with that though. Doesn't bother to run down the ground for a boundary from Ibadat Hussain. So it's Shreyas Iyer who is in that position. New age player, new age thinking. Kuldeep Yadav has been a revelation on this kind of pitch. He's got the ball to bounce the most. Shows the advantage of being a wrist spinner. And on cue, Akshar Patel with his fingers has turned the ball. The tall man, Akshar, gets a little more bounce than most other finger spinners. Another probing over comes to an end. 117 for 8. इधर से डिफेंड करने दो ना, वहां से कंफी हो रहा है. लेग स्लिप तो चाहिए. लेग स्लिप तो चाहिए. Kuldeep Yadav, what an evening he's having. Let's not forget he's had a difficult test career, in fact international career as well. There was a time when he and Yuzvendra Chahal ruled one-day cricket, but they both lost their spots. Chahal has come back. Kuldeep on occasions plays white ball cricket. Test cricket has been even harder to come by with Jadeja and Ashwin being such a force. And then Akshar Patel coming in and securing his place in that bowling attack. But for somebody who just played 8 test matches, there have been occasions when he's really shone as a wicket taker. He's got 2 5-wicket hauls, one against West Indies, one against Australia in Sydney, and 3 4-wicket hauls in just 13 innings. Rishabh Pant wants him to bowl a little slower. That's what he does, and that could be an outside edge that's gone past Rishabh Pant. He's been very impressive, Kuldeep Yadav. Forces the batter to nick at it. And Rishabh Pant not in a great position. Moving towards the right to the screen instead of going to the left. Can't blame the keeper because that's where the ball was heading. And that's what a keeper has to do. That's a big turn, and sharp turn as well. More runs this time. May not be off the bat. It's byes. So Rishabh Pant having a tough time against Kuldeep Yadav, who's sensational at the moment. Yeah, the question that comes to my mind, what we've seen so far from Kuldeep Yadav. Another look here. Oh, so close to that leg stump. Misses by a whisker. Why doesn't he get an opportunity to be a regular part of the Indian 11? Again, a loud shot, but that would drift or go down the leg side. Ball doing a little bit too much. Well, Rishabh Pant behind the stumps hasn't seen how much the ball has turned when it hits the pad, because that view is blocked for a keeper. And that's why he cannot be the most reliable every time. Now KL Rahul is at exit cover. Guy at mid-on usually has a very good look at the last minute turn that happens. Now this is the ball turning back, and he's completely blinded as to where the ball has impacted.
the batter, Rishabh Pant. So he's just got to gauge whether the ball is hitting the stumps. He's played that well. He's played that late. Mehdi Hasan is a capable batter. We've seen that in Test cricket, more recently in one-dayers. Kuldeep Yadav is at the moment all over Bangladesh. 125 for 8. FIFA World Cup Qatar 2022, Argentina versus France. Final match, 18 December at 9 p.m. Live on GTV. Now this is where he really is exception. For somebody who's just got 12 or 13 innings at the test level, he's already got 5 excellent bowling performances. And you're quite right to wonder why isn't he a regular force, but then he's got to be better than Ashwin and Jadeja when they get turning pitches, especially at home. Away from home, you play just the one spinner. And also the fact that Ashwin and Jadeja are genuine all-rounders. The batting also very important. If your top order does not click, the lower order with the middle order can put on big runs. See, there you go. You've given a better answer to your own question than I could. Ashwin in the attack, so Akshar Patel has been removed. Ashwin now in his second spell, had an 8-over spell, the first one. Toss up. Has he found the fielder? No. That's gone all the way. Well, he's enjoying himself. Ibadat Hussain. He's launched himself to play that big shot. Remember, there is a man in the deep, in that direction. There is a deep mid-wicket. But he times it beautifully. And he sails over that fielder for the maximum. That was deliberate from Ashwin. Tossed it up outside the off stump for the batter to have a go. They've got a fielder for that particular shot. Again, that line outside the off stump. He doesn't bowl that line too much, but now because there's a tail ender on strike, he wants wickets. Toss that up outside the off. দর্শক তারা মাঠে রয়েছেন এবং ওই প্রান্তে যারা বাংলাদেশ বেতার সাথে যুক্ত রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা যারা শুনছেন আমাদেরকে। পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু আবারও কপি বুক। Good chance the next ball also will be defended earnestly by the batter. हल्का सा खींच लो, मजा आ जाएगा आयुष भाई। हल्का वाला खींच के। He's done well. Ibadat, it's 131 for 8. Bangladesh are 131 for 8 on a pitch that India got 400 runs on, and not too long ago, just before Bangladesh came into bat. So Athar, how would they look back at this performance? Would they say, wow, great bowling attack or treacherous pitch? Or is it a case of them digging deeper when they're batting?
Well, they'll surely be very, very disappointed. The mode of dismissal, most of them chasing, playing away from the body. They got to show a better discipline in terms of leaving the ball to the wicket keeper when the new ball is in operation. A team can lose early wickets, but if they lose early wickets at regular intervals, that's the problem. No real partnership in the making. Now, they were looking for a second. Mehdi Hasan wanted a second to retain strike, but Akshar Patel is a fantastic fielder. And look at the arm as well. Quick throw straight to the keeper. It's going to be important. Even this pair, who now have added 30 or 45. But there's a second innings for Bangladesh is of mighty importance. Make sure they take the right decision and ensure they come good with the bat. But these guys aren't going anywhere. The three spinners and two seamers will be at them very shortly again in the second innings.